হাই, আমি এসে পড়েছি। তোমরা সব কোথায়? তোমরা ঝটপট চলে এসো গল্প শুনতে। তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর তোমরা খুব ভালো থাকলে আমিও খুব 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 ভালো থাকি। তো তোমরা সব কোথায়? এসে পড়ো ঝটপট করে গল্প শুনতে। কই দেখতে পাচ্ছি না কাউকে। ঝটপট করে চলে এসো তো দেখি। একজন ভিউ, দুজন, তিনজন। হ্যাঁ, ভিউয়ার শো করছে ধীরে ধীরে। রঞ্জিতা পল লিখছে, এসে গেছি ডিয়ার। থ্যাংক ইউ ডিয়ার। কেমন আছো? খুব ভালো আছো আশা করি। যা ঠান্ডা পড়েছে তাতে এখন এই মানে গল্প শোনারই একটা মানে আজকের দিনে লেপের তলায় বসে গল্প শোনার মজাই আলাদা। বিশেষ করে যদিও অনেকে আজকের দিনে পিকনিক করছে, তো আমরা সবাই মিলে এক জায়গায়, এটাও একটা খুব মজা গল্প শোনা বা একসাথে সবাই মিলে কথা বলা। তো সবাইকে আমি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবার তোমরা বলো, তোমরা কে কতটা এই ঠান্ডাতে এনজয় করলে? আমি তো এই পিকনিকের পরেই ফার্স্ট আসলাম, তো আশা করি সবার ভালো লাগবে আর ভালো গল্পও নিয়ে এসেছি। তো দেখো তোমাদের কেমন লাগে, তোমরা আরেকটু জয়েন করো। তো আমি তখন গল্পটা শুরু করব। হ্যাঁ, তো বলো তোমরা কে কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তৃষা লিখছে, এসে গেছি। রঞ্জিতা পল লিখছে, হ্যাঁ গো ভালো আছি, তোমরা কেমন আছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরাও ভালো আছি। অমৃতা গাঙ্গুলি বলছে, হাই মি হ্যাঁ, হেয়ার, ওয়াচিং ওয়াচিং ওয়াচিং। অনামিকা সরকার লিখছে, এসে গেছি। থ্যাংক ইউ। রীতা ঘোষ লিখছে, গুড ইভিনিং। আচ্ছা, দেখছি পোস্টে গোপা দি কমেন্ট করেছেন 10টা বেজে গেছে, তো এবার এসো, লাইভ তো অন হয়ে গেছে। আপনি একবার, আমি তাও আপনাকে কমেন্ট করে দিচ্ছি, আপনি যদি থাকেন একবার শুনে নেবেন। সব চটপট চটপট করে। শুরু করো। হ্যাঁ ঠিক আছে, কজন হয়েছে? 10 জন। ঠিক আছে। থ্যাংক ইউ তোমরা আমার গল্প শোনার জন্যে। আর প্রত্যেককে আমি মানে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে দেখো, আমার কাছে যখন আমি পিকনিকে গিয়েছিলাম, তো সেই সময় আমার কাছে দুজন রিকোয়েস্ট করেছিল যে আপনার বাংলাদেশের মানে গল্প কাহিনীগুলি শুনতে খুব ভালো লাগে। তো আপনি যদি একটা গল্প, বাংলাদেশের গল্প রাখেন, তো আমাদের খুব ভালো লাগবে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের গল্প আমি সেই আসার পর থেকে এদিকে ওদিকে মানে আমার যার যার জানাশোনা ছিল প্রত্যেককেই আমি যখন ফোন করলাম, খোঁজ খবর নিলাম, তো হ্যাঁ আমি বাংলাদেশের একটা গল্প পেয়েছি। আর শুধু মানে বাংলাদেশের গল্প নয়, গল্পটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি যখন পোস্ট করেছি তখনও ওখানে একজন আমাকে বলেছিলেন যে বাংলাদেশের গল্প থাকছে কি না, তো সেও নিশ্চয় আছে। তো যাই হোক, আমি তার জন্যে বা আরও যে দুজন রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্যে আমি বাংলাদেশের একটা গল্প আনছি। এবং তার সাথে গল্পর সাথে হচ্ছে তোমাদেরকে আমি বলছি যে কালপুরুষের একটা গল্প আনছি, যে এই রিকোয়েস্টটাও আমার কাছে ছিল, কালপুরুষের গল্প শুনবে বলে। তো থ্যাংক ইউ তোমরা আসবার জন্যে। আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ গল্প। তো আমি বাংলাদেশের গল্প ঠিক এটা নয়, মানে সেই সময় বাংলাদেশও হয়নি। হ্যাঁ, সেই সময় এটা ছিল পূর্ব পাকিস্তানের একটা আমি ঘটনা বলছি। মানে তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি। পাকিস্তান মানে হিন্দুস্তান পাকিস্তানই ছিল। হ্যাঁ, তো হিন্দুস্তান পাকিস্তান যেই সময় ছিল, তো সেই সময় বাংলাদেশে মানে পাকিস্তানে সেই সময় বাংলাদেশ মানে করবার জন্যে একটা যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ। তো সেই সময়কার আমি একটা মানে ঘটনা তোমাদেরকে বলছি, যুদ্ধের আগের ঘটনা, পাকিস্তানের ঘটনা বলছি। তো গল্পটা পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। হ্যাঁ, তো পাকিস্তানে সেই সময় যেহেতু এরকম একটা রাইটের ব্যাপার ছিল, যে মানে রাইট লাগছে, দাঙ্গা লাগছে, এরকম একটা ব্যাপার। কেননা ওই মানে বাংলাদেশ করবার জন্যে, তো সেই সময় আমি বলছি এটা রাজশাহী, বাংলাদেশের রাজশাহী বলে একটা জায়গা আছে। তো সেই রাজশাহীর একটা ঘটনা। আমাকে যে এটা পাঠিয়েছে সে কিন্তু মানে রাজশাহীর লোক না, সে হচ্ছে ঢাকা বিক্রমপুরের লোক। সে আমাকে এই ঘটনাটা পাঠিয়েছে, যদিও এখন বর্তমানে তারা
ইন্ডিয়ায় থাকে। হ্যাঁ, তো উনি আমাকে বললেন যে রাজশাহীতে হচ্ছে ওনার মামা বাড়ি ছিলেন, তো মামা বাড়ির একটা ঘটনা আমাকে বলেছেন। তো এটা আমি বললাম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের ঘটনা। তো সেই সময় আমি যেই মানে রুদ্র প্রতাপ বলে একজনের কথা বলছি, তো রুদ্র প্রতাপ বাবুর হচ্ছে বিশাল মানে তোমরা মানে জমিদার নয়, উনি জমিদার নাই, কিন্তু প্রচুর পরিমাণে জমি জিরেত যাকে বলে, জমি জিরেত, ধান ক্ষেত, প্রচুর প্রচুর হচ্ছে গোমস্তা মানে হচ্ছে কাজের লোক। হ্যাঁ, চাষ করছে, এই করছে, প্রচুর ধান ক্ষেত ছিল, মানে গোলা গোলা ধান, মানে যাকে বলে চাকর গোমস্তা দারোয়ান থেকে শুরু করে কিচ্ছু বাদ নেই, এই টাইপের প্রতাপশালী একজন পয়সাওয়ালা লোক। তো তার ফ্যামিলিতে প্রচুর লোক, যেমন ওই রুদ্র প্রতাপের হচ্ছে নিজেরা অনেকগুলি ভাই প্লাস রুদ্র প্রতাপের নিজের অনেক সন্তান, তাদের মানে প্রচুর লোক, নাতিপুতি, এইরকম আর কি, একান্নবর্তী ফ্যামিলি, কিন্তু প্রচুর পরিমাণে বাড়িতে লোক, ঝি চাকর গমস্তা সব শুদ্ধ। যাই হোক, এখন আমি তোমাকে ঘটনা বলছি। তো ওই রুদ্র প্রতাপের ছোট ছেলে, মানে অনেকগুলি ছেলে, তো ছোট ছেলে যার নাম হচ্ছে রুদ্রনীল। তো রুদ্র প্রতাপের ছোট ছেলে রুদ্রনীলের যখন বিয়ে হবে, সব ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, দাদাদের সবার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন রুদ্র প্রতাপ বাবুর ছোট ছেলে রুদ্রনীলের বিবাহর জন্য ওরা পাত্রী খুঁজছে। তো যখন রুদ্রনীলের বিবাহের জন্য পাত্রী খুঁজছে, তো সেই সময় দেখো, তখন আর এখন বলে না, এখনো অনেকে আছে যে তিথি নক্ষত্র তোমার হচ্ছে মিলিয়ে, তোমার ওই ঠিকুজি মিলিয়ে সম্বন্ধটা হয়। তো ঠিকুজি মিলিয়ে যখন রুদ্রপ্রতাপ বাবু যখন ঠিকুজি মিলিয়ে চারিদিকে মেয়ে দেখছে, তো সেই সময় একটা মেয়ে, মানে ওদের অবস্থাটা এত বড় লোক না, ওরা হচ্ছে মানে ওই কোনো রকমে চলে, দরিদ্রও বলা যায় না, অথচ মানে এদের মতন এত প্রভাবশালী পয়সাওয়ালা লোক না। তো যাই হোক, তখন ওই পূজারিনী বলে ওনার মেয়ে, হ্যাঁ, তো রূপে গুণে অনন্যা যাকে বলা হয়, মানে এত সুন্দরী, মানে ঠিক পূজারিনী নামটা যায় আর কি ওই মেয়েটার সাথে। হ্যাঁ, তো এই 18-19 বছরের পূজারিনীর সাথে মানে মানে বলে না যে রূপবতী কুচবরণ মেয়ে, তার যে বলে না কুচবরণ চুল, ঠিক ওই রকম বর্ণনা ওই মানে পূজারিনীকে তোমরা দিতে পারো। তো এখন যখন ওর ঠিকুজি কুষ্টির সাথে যখন এরা মেলালো, মানে এই সে রুদ্রপ্রতাপরা যখন মেলালো, তখন একজন মানে ওই থাকে না যে কুষ্টি দেখতে পারে এরকম বাবা, মানে গুরুদেব টাইপের, ওনাকে যখন দেখানো হলো, উনি তখন বললেন যে মেয়ে তো মানে 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 অসম্পূর্ণা, মানে এর কোনো অপূর্ণ কোথাও নেই, পরিপূর্ণ, সম্পূর্ণা। হ্যাঁ, অসম্পূর্ণা না, উনি সম্পূর্ণা সব দিক দিয়ে। কিন্তু এই মেয়ের কুষ্টিতে মানে একটা কালো একটা ছাপ আছে, মানে ওর জন্ম লগ্নে এমন একটা কালো ধাব্বা পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে আমি একটু চিন্তিত। তো তখন যেহেতু মেয়ে এত পছন্দ হয়ে গেছে রুদ্রবাবুর, উনি তখন কি করেছেন, যে আপনি শুধু দেখেন যে যেই কালো একটা কালো ছায়া মন্ডাচ্ছে যে ওর কুষ্টিতে, তো সেইটার জন্যে আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো, আমার ছেলের প্রাণ নাশের কোনো সম্ভাবনা নেই তো। তখন গুরুদেব বললেন যে না, তোমার ছেলের সাথে রাজ্যটক সব ঠিক আছে, কিন্তু কেন জানি কুষ্টিতে একটা কালিমা আছে। হ্যাঁ, তো বলছে যে আমার ছেলের যখন প্রাণনাশ নেই, তো ঠিক আছে, এটার জন্য যদি কোনো মানে হয় যে
কাটিয়ে দেওয়া যায় বা কিছু, তো সেই আপনি ব্যবস্থা করেন। আর এই মেয়ের সঙ্গেই আমি মানে এতটা পছন্দ হয়েছে, এই রূপবতী কন্যা, গুণবতী, রূপবতী যাই বলো, তো রুদ্রবাবুর ওনার খুব পছন্দ হয়েছে। তো ঠিক আছে, শুভ দিন দেখে তখন খুব ধুমধাম না হলেও, যেহেতু সেই সময় পাকিস্তানের রাজাকার মানে যারা অত্যাচারী ছিল পাকিস্তানের, তাদেরকে বলা হতো মানে রাজাকার। তো রাজাকারদের একটা ভয় ছিল, ওরা খুবই সুন্দরী, রূপবতী, গুণবতী দেখলে যেমন টর্চার করতো তেমন তুলে নিয়ে যেত। তো সেই সময় মোটামুটি যতটুকুনো, দেখো অত বড় লোক তো, তো আত্মীয় স্বজন এমনিতেও তখনকার দিনে প্রচুর আত্মীয় স্বজন থাকতো। তো অতটুকুনো, যতটুকুনো না করলে নয়, জাস্ট ঠিক ততটুকুনো করে ওরা বিয়ে দেয়। তো বিয়ে দেয়, খুবই খুশি, প্রত্যেকে তো গ্রাম শুদ্ধ লোক এসছে, আনন্দ হয়েছে, খেয়েছে, আশীর্বাদ করেছে। তো এবার কি হলো, বউ পেয়ে ওরা মহা খুশি, সব ঠিকঠাক চলছে। ঠিক মানে বছর খানিক চলছে বা বছর খানিকের কাছাকাছি, তো তখন থেকে এরা বলছে মানে ওর নতুন বউয়ের মানে পূজারিনীর সেই সময় অবধিও বাচ্চা আসছে না। হ্যাঁ, তো সেই সময় অবধিও যখন বাচ্চা আসছে না, এবার আগেকার দিনে কি মানে বিয়ে মানেই বাচ্চা। আমরা হলে কি করতাম, যে ঠিক আছে আসছে না, আসছে হবে, তো এত তো বেশি বয়স না। কিন্তু তখনকার দিনে 18-19 বছর মানে অনেকটাই বয়স, বুঝেছো তো। তো অনেক বয়স হয়ে গেছে, আমি এখনো বংশের মুখ দেখলাম না, এই না সেই না। এইবার এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ, খুশুর পুশুর, ঘুষুর ঘুষুর, এর থেকে ও, ওর থেকে ও, শ্বশুর শাশুড়ি, দেওর এই পুরো ফ্যামিলিটা, পুরো আত্মীয় স্বজন এখন এই শুরু হয়েছে যে ওর বাচ্চা হচ্ছে না। তো যাই হোক, এখন কবিরেজ, ওদের ভাষায় কবিরেজ দেখানো হয়েছে, সবকিছু করছে, তাবিজ নিচ্ছে, এই করছে। এইবার বছরও পেরিয়ে গেল, বছরও পেরিয়ে গিয়ে আবার আরেকটা বছর প্রায় চলছে, মানে 2 বছর প্রায় হতে আসছে। তো তখনও সেই একই কথা, যে আমরা বংশের প্রদীপ এখনো দেখলাম না। তো যখন এই রকম চলছে, তো একটা মানে দাসী ছিল, যেই দাসীটা কিনা তার নাম হচ্ছে ক্ষুদির মা, মানে ওই ওনার সন্তানের নাম ক্ষুদে, তো ক্ষুদির মা। তো ক্ষুদির মা ওই শুধু ছোট বউয়েরই মানে কাছাকাছি থাকতো, ছোট বউকে খুব ভালোবাসতো, সবারই কাজ করতো, তো ছোট বউকে প্রচন্ড ভালোবাসতো। হ্যাঁ, তো এখন কি হয়েছে, যখন এরকম নানান লোকের কানে এরকম সমস্ত কথা আসছে, তো তখন সেই সময় কথা উঠলো কি, আমরা আবার ছেলের বিয়ে দেবো। তো দেখো তখনকার দিনে হতোও মানে 2টো করে বিয়ে, বা বাচ্চা হচ্ছে না বলে আবার বিয়ে করা, সতীনের ঘর করার একটা প্রবণতা তখন ছিল। আর বিশেষ করে পয়সাওয়ালা লোকের তো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, তো সেই সময় কি করেছে, যখন বলছে যে আমরা ছেলের, যদি আমরা আর দেখব, যদি আমার ছেলের মানে ছেলের বউয়ের বাচ্চা না হয়, তো আমরা আবার আমার ছেলের বিয়ে দেবো, রুদ্র নীলের আমরা আবার বিয়ে দেবো। হ্যাঁ, তো এই কথা যখন বলছে, তখন পূজারিনী তো প্রচন্ড বরকে ভালোবাসতো, সবাই ভালোবাসে। তো দেখো তখনকার দিনে কি, ও ওই রকম একটা জায়গা মেয়ে হয়ে এত ভালো একটা শ্বশুরবাড়ি, আর ওর বরকে মানে এরা প্রত্যেকে খুব সুন্দর, মানে জমিদারের ঘরের মানে রাজপুত্রের মতন প্রত্যেককে দেখতে। তো পূজারিনী প্রচন্ড ভালোবাসতো ওর বরকে। এখন ওনা প্রচন্ড ভেঙে পড়েছে যে সরি, প্রচন্ড ভেঙে পড়েছে যে এরকম আবার রুদ্রনীলের বিয়ে হবে, বা ওরা মেয়ে মানে মোটামুটি বলা হয়ে গেছে যে গুণে আমাদের ছোট, মানে কত বড় মানে এরা মানে নির্দয়, যে আমার ছোট বউয়ের মতন, আমাদের ছোট বউয়ের মতনই এইরকম রূপে গুণে হতে হবে, এইরকম মেয়ে, এরকম সন্তান। এবার বাড়িতে যেই আসুক তাদেরকে বলে দেওয়া হলো, ঘটক ছিল তখনকার দিনে, ঘটককে আবার বলে দেওয়া হলো চারিদিকে যে আমি রুদ্রনীলের আবার বিয়ে দেবো, কেন আমার সন্তানের মুখ দেখতে হবে। যাই হোক, এই সময় কি করেছে ওই ক্ষুদির মা, ও কি করতো জানো তো, ও নানান রকমের ওষুধ টষুধ এইগুলি এনে ছোট বউ, মানে ছোট বউ তো মানে কান্নাকাটি, খাওয়া বন্ধ করে দিয়েছে,
খাওয়া দাওয়ার তো মুখে তোলা দূরের কথা, মানে ও যে বেঁচে থাকাটাই ওর কাছে যেন মনে হচ্ছে এখন একটা মানে কষ্টের, যে আমি ওই স্বামীকে ছেড়ে। আর তখনকার দিনে না ছেলেরা বাবার উপরে কথা বলার তো কোনো প্রশ্নই নেই, যেহেতু ওরা বাবার টাকাতেই মানে নিজেরা খুব একটা কিছু করতো না, তো বাবার টাকার ওপর চলতো। তো সেই কারণে মানে কিছু বলার ক্ষমতা নেই, বউকে যথেষ্ট ভালোবাসলেও মানে মুখের ওপরে কিছু বলার ক্ষমতা ছিল না যে আমি একে নিয়েই থাকবো বা আমি বিয়ে করব না। তো এমতো অবস্থায় যখন খুদির মা একদিন কি করেছে, খুদির মা একদিন যখন ওর বাড়ির মানে যখন কাজে আসে, তো সেই সময় ও যখন আসতো, তো ওর আসার একটা জায়গা ছিল কি, বিশাল বড় একটা মানে কি বলবো, বলছে যে একটা বিশাল বড় মানে জঙ্গল। ওই তখনকার দিনে তো প্রচুর জঙ্গলটা, রাজশাহী তখন আরো এরকম জঙ্গল ছিল। তো একটা বিশাল একটা জঙ্গলের পাশ থেকে ওকে আসতে হতো। তো ওখানে না একটা শ্মশান মতন আছে। শ্মশান মতন আমি কেন বলছি, ওখানটা কেমন শ্মশান বলতো, ওই মানে মানুষ পোড়া না, ধরো বাচ্চা টাচ্চা থাকলে ওইখানটা মানে কবর দিত, বাচ্চা মারা গেলে তাদেরকে কবর দেওয়া হতো। শ্মশান মানে বড়দের পোড়ানো হতো না। তো ওই রকম পাশ থেকে খুদের মা এই বাড়িতে কাজ করতে আসতো। তো একদিন যখন জঙ্গল পেরিয়ে খুদের মা আসছে, তখন দেখছে যে একটা মানে লাল গেরুয়া পরা বিশাল আকায় বিশাল জটাধারী একজন সন্ন্যাস মানে সন্ন্যাসী, বিশাল জটাধারী একজন সন্ন্যাসী এরকম বসে রয়েছে। তো যখন এইরকম খুদের মা এরকম যখন পাস হচ্ছে, তখন উনি এইরকম মানে ধ্যানস্থ ছিল। হ্যাঁ, ধ্যানস্থ থাকাকালীন তখনও মানে খুদের মা যখন যাচ্ছে, তখন খুদের মাকে ডেকেছে, হ্যাঁ এই এদিকে এসো, হ্যাঁ এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। তখন এবার খুদির মা বলছে, হ্যাঁ বাবা, মানে তখনকার দিনে এরকম সন্ন্যাস টন্যাস আরো তো ভয়ের ব্যাপার, হ্যাঁ বাবা বলেন কি। তখন বলছে তোমাকে একটা কাজ করতে হবে। তখন বলছে যে হ্যাঁ বাবা বলেন কি কাজ করতে হবে। বলছে তুমি যেই রুদ্র প্রতাপের বাড়িতে যাও, তুমি রুদ্র প্রতাপের বাড়িতে কাজ করো, আমি সেটা জানি। হ্যাঁ, তো তোমায় একটা কাজ করতে হবে, ওই বাড়ির ছোট বউয়ের বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, তো ওই বাড়ির ছোট বউকে তোমার আমার কাছে আনতে হবে। ছোট বউকে যদি তুমি আমার কাছে আনো, তাহলে ছোট বউয়ের আমি বাচ্চার ব্যবস্থা করতে পারি। আর এই কথাটা তুমি যে ছোট বউকে আমার কাছে আনবে, তো সেই কথাটা কিন্তু তুমি পাঁচকান করবে না। আর তোমাকে কিন্তু এই ছোট বউকে যে আনতে হবে আমার কাছে, তো সেটা রাত্রেবেলা আনতে হবে, তাতে করে ছোট বউয়ের বাচ্চা হবে। আর মানে তোমারও মানে মঙ্গল হবে, কেন তুমি এই যে ওই বাড়িতে কাজ করো, তুমি যদি এই জিনিসটা করতে পারো, তো নিশ্চয়ই তোমারও মঙ্গল হবে, ভালো হবে, টাকা পয়সা পাবে, সব পাবে। কিন্তু আমার এই আজ্ঞা তোমাকে মানতে হবে। হ্যাঁ, তো ও তখন হ্যাঁ বাবা আমি করব, মানে ওই বাবার ওই রূপ, হ্যাঁ ও দেখে না, ও তখন মানে মানে আকৃষ্ট হয়ে গেছে বাবার উপরে। হ্যাঁ, তো তখন বলছে যে হ্যাঁ, ও না মনে মনে একটা মানে একটা ঘোরের মধ্যে যে হ্যাঁ আমাকে বাবা এটা বলেছে, আমাকে এটা করতে হবে। আর ছোট বউকে যেহেতু ও ভালোবাসে, পূজারিনীকে ভালোবাসে, তো পূজারিনীর যেন একটা বাচ্চা হয়, এইটা মনে করে ও তখন এসে পূজারিনীকে বলল যে সে নতুন বউ এদিকে আসো, কথা আছে। তখন নতুন বউকে বলল যে এইরকম তুমি ওই সাধু বাবার কাছে যদি যাও, ওই শ্মশানটার ওখানে একটা সাধু বাবা আছে, সেই সাধু বাবার কাছে তোমাকে যদি রাত্রে তোমাকে যেতে হবে, ওখান থেকে তোমায় অনেক, ও তো জানে তাবিজ, বলছে ওখান থেকে তোমাকে তাবিজ বা ওষুধ দেবে, তোমার তাহলে বাচ্চা হবে, তাহলে আর রুদ্রনীল মানে আমাদের সে জমি ওই রুদ্রপ্রতাপের ছেলে তোমাকে আর ছাড়তে পারবে না। হ্যাঁ, আর তোমারও সন্তান হবে। তখন বলছে যে হ্যাঁ তুমি যদি খুদের মা
তুমি যদি এটা, মানে সবাই ওখানে খুদের মা ডাকে যে তুমি যদি আমাকে এই কাজটা করতে পারো, তোমাকে আমি যা বলবে আমি তোমাকে একদম সোনায় মুড়িয়ে দেবো, কিন্তু আমি আমার সতীন কাটা নিয়ে আমি সংসার করতে পারবো না। ভালো কথা বলছে, এটা তোমাকে লুকিয়ে যেতে হবে। তো দেখো এখন লুকিয়ে যাওয়া ওই রকম একটা বাড়ি, যেই বাড়ির কিনা আমি তোমাদেরকে বর্ণনা দিলাম যে এত এত লোক ওই বাড়িতে থাকে। হ্যাঁ, তো ওই বাড়ির থেকে, আর প্রথম কথা হচ্ছে ওই ধরনের বাড়ির মহিলারা কিছুতেই রাত্রে একা আসতে পারে না। তো পূজারিনীর মতন মেয়ে তো আরোই আসতে পারে না, যেটা খুদির মায়ের পক্ষে সম্ভব সেটা ওদের পক্ষে সম্ভব না। তো বলছে দেখো খুদির মা আমার প্রচন্ড ভয় করছে, রাত্রিবেলা বেরানো তো আরো, আর তার মধ্যে সেই সময় যেহেতু পাকিস্তানের রাইট লাগবে লাগবে অবস্থা, তো সেই সময় রাজাকাররা সবসময় রাস্তায় টহল দিত। হ্যাঁ, তো যার জন্যে বাড়ির থেকে বেরানো প্রচন্ড কষ্টসাধ্য ছিল। তো যাই হোক, বলছে ঠিক আছে তুমি রাত্রির বেলা থেকো, সজাগ থেকো, আমি 3 বার যখন তোমার দরজায় টোকা দেবো তুমি তখন দরজা খুলে বেরিয়ে আসবে। তো ঠিক যেই রকম কথা, ঠিক নিশি রাত্রে ওই রকম ও 3 বার যখন ওই দরজায় টোকা মারে, তখন নতুন বউ বড় ঘোমটা দিয়ে আর খুদির মাও অনেকটা বড় ঘোমটা দিয়ে ওই রাত্রির বেলা, মানে বললাম থেকে দেখো তুমি, আজকের কথা তো নয় যে রাত্রির মানে সেটা একটা বিভীষিকা টাইপের, যেহেতু ওভাবে একটা আক্রমণের কথা, তারপরে রাস্তায় বেরানো, ভূত পেশাচের ব্যাপার আছে, হ্যাঁ চোর ডাকাতেরও ব্যাপার আছে, তাহলে তুমি পরিস্থিতিটা বোঝো যে ওই পূজারিনী কতটা মানে বাচ্চার আকাঙ্ক্ষায় নিজের জীবন তুচ্ছ করে, ভয় তুচ্ছ করে ও খুদির মায়ের সাথে বেরিয়ে গেছে। যখন ওরা বেরিয়ে যাচ্ছে সেই সময় কি হয়েছে, এই রুদ্রপ্রতাপের দাদা, যে রুদ্রপ্রতাপের দাদা কি করতো বলতো, আফিম খেত। হ্যাঁ, তো আফিম খেত দেখে না ওনার ঘুম হতো না, মানে উনি ভুলভাল বকতেন। হ্যাঁ, তো আমি শুনেছি যে আফিম খেলে নাকি বলে এরকম স্বর্গের অপ্সরাদের দেখতে পায়, নর্তকীদের দেখতে পায়। তো উনি যেহেতু ভুলভাল বকতেন, তো সেই কারণে উনি ওই জালনার ধারে বকতেই থাকতেন, মানে শুয়ে শুয়ে ইয়ে করে ঘুমিয়ে ঘুমিয়ে বকতেন। এখন উনি কিন্তু এদেরকে বেরিয়ে যেতে দেখেছে, দুজনকে অত রাত্রে ঘুমটা দিয়ে, মানে এতটা রাত্রির যে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই রকম পরিস্থিতিতে যখন যাচ্ছে দুইজনে ওই জঙ্গলের ভেতর থেকে, তো ঠিক ওই শ্মশানটা যাবার আগে, হ্যাঁ ওই রকম একটা বিশাল আকারের মন্ত্র উচ্চারণ হচ্ছে, একটা ওই ভারী গলায় চারিদিকে ধোঁয়া জ্বলছে, মানে সেই কি বলবো, বলছে যে ওই পরিস্থিতি নাকি বলে চোখে দেখার মতন না, মানে একটা ভয়াবহ একটা পরিস্থিতি করে ওই রকম ওই সাধু তান্ত্রিক যাকে বলে, একদম এই বড় লম্বা, এই মাথায় জটা, মানে দেখলে দিনের বেলাতেও ওনাকে দেখলে মানুষের ভয় লাগবে, যাকে কিনা এরা রাত্রে দেখেছে। তো তখন ওই রকম চলে আয় তোরা এইখানে আয়, চলে আয়। তখন এইবারে যখন গেছে, যাওয়ার পরে এরকম ওকে বসিয়ে বলছে পূজারিনীর এরকম মাথায় হাত দিয়েছে। যখন পূজারিনীর মাথায় হাত দিয়েছে না, ও তখন কি হচ্ছে বলতো, মানে কি নিজের শরীরটা না এরকম থরথর করে কাঁপছে, থরথর করে কেঁপে না উনি, মানে পূজারিনী তখন ওই সাধু বাবার পুরো বসে এসে গেছে। তখন বলছে যে বল তোর সন্তান চাই, তুই বল তোর সন্তান চাই। তখন বলছে যে হ্যাঁ বাবা আমার সন্তান চাই, তো আমি যা বলবো তুই সেটা করতে পারবি? তখন বলছে যে হ্যাঁ বাবা আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। তখন বলছে যে তোকে প্রায় রাত্রে এইখানে আসতে হবে, আর আমি তোকে যেমন যেমন বলবো তোকে কিন্তু তেমন তেমন করতে হবে, তুই পারবি? তখন বলছে হ্যাঁ, কথা দিলি কিন্তু। তখন কি করলো না, ওর হাতের মধ্যে কি যে একটা শেকড় দিয়ে এরকম চেপে ধরে বলছে, যখন চেপে ধরেছে না ও তখন আরো থরথর করে কাঁপছে। তখন বলছে কথা দিলি আমাকে, এখানে আসবি,
তুই তুই এই সন্তান তোকে দেব, হ্যাঁ তুই এই সন্তান নিয়ে তুই মাতৃত্বের স্বাদ পাবি, তুই আসবি। তখন বলছে হ্যাঁ বাবা আমি আসবো। তখন বললো আচ্ছা ঠিক আছে, তুই আজকে তুই চলে যা, তোকে পর পর তুই যখন রজস্বলা হবি ঠিক তার পর পর তোকে বেশ কয়েকটা রাত এখানে আসতে হবে, আগামী অমাবস্যা অবধি তোকে এইখানে আসতে হবে। হ্যাঁ, তখন বলছে ও তো একদম পুরো ঘোরে, আর ক্ষুদির মাও পুরো ঘোরে, এত ধোঁয়া জ্বলছে, ধূপ ধুনো জ্বলছে, মানে কাপালিককে ছাড়া আর কিচ্ছু মানে সাইডে দেখা যাচ্ছে না। আর মানে বলছে যে যখন ওরা ওইখান থেকে বেরিয়েছে, এত শেয়ালের ডাক, সেই হু হু হুক্কা হুয়া করে করে সেই একেবারে ভয়াবহ একটা, মানে ওটাকে মানে কাল রাত্রি বললে চলে, যে ওদের কাছে ওই রাত্রিটা একটা কাল রাত্রির মতন অন্ধকার। তো যাই হোক, ওরা তখন সেই একটা ঘোরের মধ্যে করে যখন এরা চলে এসেছে, চলে আসার পর এইবার কথা হলো যে ওই যবে ও রজস্বলা হবে তারপর থেকে ওদের প্রত্যেক দিন রাত্রিবেলা যেতে হবে, যখন কাপালিক যেটা বলবে এটা শুনতে হবে। তো যাই হোক, তার কিছুদিন পর ও সত্যি সত্যি রজস্বলা হলো। হ্যাঁ, তো তার মানে 1 সপ্তাহ পরে তখন বলছে ক্ষুদির মা বলছে, আর ক্ষুদির মায়ের সাথে তো যোগাযোগ রয়েছে এইবার ওই তান্ত্রিকের, কেন তান্ত্রিকের যে একটা আকর্ষণীয় ক্ষমতা আছে, তো ক্ষুদির মাকে ও ডেকে নেয়, মানে ও এমন একটা কিছু মন্ত্র দেয় বা কিছু একটা করে যে তোমার ওর মাইন্ডের সাথে সেট হয়ে যায় ওই তান্ত্রিকের মাইন্ড। তো যাই হোক, ক্ষুদির মায়ের কিন্তু যোগাযোগ রয়েছে, যাওয়া আসা রয়েছে। এখন পুরোপুরি ক্ষুদির মা ওই তান্ত্রিকের বশে। এখন ওই 1 সপ্তাহ পর আবার যখন ওই রাত্রে নিশিরাত্রে যখন ওই রকম বড় ঘোমটা দিয়ে গেছে যাচ্ছে, তো ওই রকম তো ভয়ঙ্কর, তখনকার দিনে তো আরো শিয়াল ডাকছে, কুকুর ডাকছে, নানান রকমের রাতচোরা পাখি ডাকছে, পেঁচা ডাকছে, কি না ডাকছে, তবুও প্রাণ হাতে নিয়ে ওরা যে কিসের টানে, কার টানে ওরা ওইখানে। এদিনও যখন ওরা বাড়ির থেকে বেরায়, তো এদিনও কিন্তু ওর জ্যাঠামশাই মানে রুদ্র প্রতাপের দাদা এদিনও কিন্তু বাড়ির থেকে কাউকে ঘোমটা দিয়ে অত রাত্রে বেরিয়ে যেতে দেখেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন ওরা যখন ওই শ্মশানটায় পৌঁছিয়েছে, তো তখন মানে ওই তান্ত্রিক তখন বলছে যে তুই আমার কথা মেনে নিয়েছিস, এখন তোকে আমি যা যা বলবো তোকে তাই তাই করতে হবে। তখন বলছে তুই এখান থেকে হেঁটে 10 পা গুনে 10 পা যাবি, 10 পা যাওয়ার পর তুই যাকে দেখবি তার সাথে তোর শারীরিক সম্পর্ক করতে হবে। যাকে দেখবি। তো ও তখন কি করেছে, একটা যেহেতু ঘোরের মধ্যে আছে, ও তখন ওই ঘোরের মধ্যে 10 পা যাওয়ার পরে ও তখন দেখছে একটা বেদি টাইপের করা, একটা বলছে মৃগয়ার মানে হরিণের ছালের একটা এইরকম বেদি টাইপের করা, সেইটার মধ্যে একটা দানব, মানে ও যেটা বুঝিয়েছে ওর চোখে একটা দানবের মতন লেগেছে, যেটা কিনা কালপুরুষ, ওই কালপুরুষকে কিনা ওই তান্ত্রিক কালপুরুষের সাধনা করছে। বলছে এই বিশাল আকায় তার চেহারা, এই রকম বড় বড় গায়ের মধ্যে পশম, ভাটার মতন দুটো চোখ, মানে একটা 18-19 বছরের একটা বউ, সে যদি কিনা ওই রকম একটা দানবাকৃতির একটা সুটাম চেহারা, মানে বলছে যে এখনকার দিনের মানে ব্যায়ামবীররা আর কি, হ্যাঁ কুস্তিগিররা, মানে ওই রকম একটা সুটাম একটা দানব, যার কিনা ভাটার মতন চোখ ধাক ধাক করে জ্বলছে, সে ওই রকম একটা মানে এই রকম করে এরকম দাঁড়িয়ে রয়েছে, চোখ এইরকম জ্বলছে ভাটার মতন। তখন বলছে যে ওর সাথে তোকে শারীরিক সম্পর্ক
করতে হবে। এখন কথা হচ্ছে, তান্ত্রিক যখন এই পূজারিনী জন্ম নেয় তখন পূজারিনীর কিন্তু ওই যে কুষ্টি সেটা কিন্তু এই তান্ত্রিক দেখেছিল। তান্ত্রিককে যখন কুষ্টি দেখিয়েছে, এই তান্ত্রিক কিন্তু ওর বাপের বাড়ির ওখানকার লিঙ্ক পেয়ে এসেছে। এই তান্ত্রিক তখন দেখে, মানে ওই যে যেই নক্ষত্রেতে যেই তিথিতে ও জন্মগ্রহণ করেছে সেই তিথিতে বলেছে সেই মেয়ের সাথে, এই মেয়ে কিন্তু মানে মানুষের সহধর্মিণী হওয়ার জন্য নয়, এ হচ্ছে কালপুরুষের সাথে মিলিত হওয়া, এ হচ্ছে কালপুরুষের ভোগ্য। হ্যাঁ, তো কালপুরুষের ভোগ্য, কালপুরুষকে এই নারী দিতে হবে। কেন? এই নারীর তিথি নক্ষত্র যেই লগ্নে জন্ম হয়েছে, এই নারী হচ্ছে কালপুরুষের ভোগ্য, কালপুরুষের মানে কি বলবো, মানে এর সাথে কালপুরুষ বলছে যে 100 বছর পর পর এই কালপুরুষ এই লগ্নের এই জাতকের মেয়ের সাথেই শারীরিক সম্পর্ক যদি তৈরি করে, তো কালপুরুষের জন্য এটা যেমন ভালো, ওর জন্য ভালো। আর যেই কালপুরুষের আহ্বান করে, যে কিনা কালপুরুষের পুজো করে, তো তার জন্যেও ভালো, তার বংশ পরস্পরার জন্যেও ভালো। তো যখন এই তান্ত্রিক মানে কাপালিক আর কি, তান্ত্রিক বলা যায় না, উনি একজন কাপালিক। হ্যাঁ, তো যখন এক সময় এর মানে এই পূজারিনীর কুণ্ডলী দেখেছিল, তো সেই সময় থেকেই এর পেছনে ওই কাপালিক পড়ে আছে কিনা, যে ও যেই কালপুরুষের আহ্বান করে, যেই কালপুরুষের পুজো করে, তো তাকে সন্তুষ্ট করার জন্যে এই পূজারিনীকে ভেট করতে হবে। তো তারপর থেকেই ও খোঁজ লাগিয়েছিল, আর ও জানতো যে ওই যে কালো যে একটা ধাব্বা, যেটা কিনা একটা কালো ছায়া মণ্ডাচ্ছে পূজারিনীর ইসেতে, নক্ষত্রের সাথে যেটা মিলেছে, ওর ঘরে যেটা দেখা যাচ্ছে, তো সেইটা হচ্ছে এই কালপুরুষের ছায়া পড়েছে কিনা ওই পূজারিনীর ওপরে। তো সেই সময় কি করেছে, এটা যেহেতু জানতো, তো ওই জন্য ও সবসময় একে মানে ওয়াচ করতো যে এর বাড়ির পরিস্থিতি। তো তখনও একে ধরেছে কি, যে ওই খুদির মাকে তখন একটা বশে করেছে যে একে ভেট করতে হবে কালপুরুষে। তো সেটা তো আমার পক্ষে গিয়ে সম্ভব না, তো হয়তো মানে করা যেতে পারে, কিন্তু তার হ্যাপা অনেক বেশি, সেটা রিস্ক হয়ে যাবে অনেক বেশি। তো যাই হোক, এখন যখন পূজারিনীকে ওই ঘোরের মধ্যে যাও, একটা আদেশ, যাও তুমি যাও, 10 পা যাও, এরকম করে, তখন পূজারিনী না নিজের থেকে নয়, ও ঠিক যাওয়ার পরে যখন ওই রকম দেখেছে, ও তখন ওখানে অজ্ঞান হয়ে গেছে, মানে ফিট পড়ে গেছে ওই রকম। আর ওই ভয়াবহ একটা দানবকে ও সহ্য করতে পারেনি, ফিট পড়ে গেছে। তো যাই হোক, সেদিন তো আর হয়নি। তখন এ কি করেছে, ফিট পড়ে গেছে, তো তাড়াতাড়ি করে তখন খুদির মা ওর যখন আবার সেই জল ঠল দিয়ে এই ঠেই করে যখন ওকে ঠিক করা হলো, তো সেই সময় ওকে এরকম ধরাধরি করে, কাপালিক সহ ধরাধরি করে ওই জঙ্গলের বাইরে বার করে দিয়ে বলল যে আজকের মতন তুমি ওকে নিয়ে যাও, কিন্তু এই অমাবস্যা আসার আগে কিন্তু ওকে আসতে হবে। যদি ও না আসে, ও যে এই একবারই এসেছে, এরপরে যদি না আসে, তাহলে ওর স্বামীর ভয়ানক ক্ষতি হবে, প্রাণনাশের ক্ষতি হবে। কেন? কালপুরুষের ছায়া যখন ওর উপরে পড়েছে, যদিও কালপুরুষ ওকে না ভোগ করতে পারে, তাহলে কিন্তু ওর স্বামীকে মেরে ফেলে দেবে। তো যাই হোক, এই কথাটা বলার পরে এখন বাড়িতে আসার পরে পূজারিনীর মন চেঞ্জ হয়ে গেছে, যে আমি এই ধরনের কাজ করতে পারবো না, আমি কোনো পরপুরুষের সাথে আমি সহবাস করতে পারবো না, আমার স্বামী আমার শ্বশুর বাড়ির লোককে আমি ফাঁকি দিতে পারবো না, তাতে করে যদি আমার সন্তান না হয় না হোক। হ্যাঁ, তখন খুদির মা বলছে যে শোনো,
নতুন বউ, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি ওখানে না যাও তাহলে তোমার স্বামীর প্রাণনাশ হবে, তুমি তোমার স্বামীর প্রাণনাশের তুমি ঘাতিকা হবে। তাহলে তুমি কি চাও? তুমি সন্তান চাও না তোমার মানে তুমি বৈধব্য চাও? তুমি কি চাও? তো দেখো, এক তো কোনো বউ নিশ্চয়ই চাইবে না তার স্বামী মারা যাক, হ্যাঁ, আর সে বেঁচে থাকুক। আর তখনকার দিনের বিধবাদের তো প্রচুর পরিমাণে কষ্ট ছিল, তো তখনও এই রাস্তাটা বেছে নেয় যে না, আমাকে তাহলে সন্তান ধারণই করতে হবে এই কাপালিকের কথা মতন। তো যাই হোক, আবার যখন ওই রকম রাত হয়েছে, তো এরা দুইজন আবার ওই একইভাবে যখন বেরিয়ে এসেছে, তো আসার পর এদিন কি করেছে, মানে আর যাতে ও না ভয় পায়, তো তখন কাপালিক ওকে কিছু একটা খেতে দিয়েছে, কিছু একটা, সে সুরা হোক বা যাই হোক, এই রকম একটা বলছে যে এরকম একটা মানে খুলির মধ্যে করে এমন কিছু ওকে পান করিয়েছে, ও একটা পুরোপুরি এইবারে ঘুরে চলে গেছে। ও তখন আবারও ওই রকম গিয়ে তখন ওই কালপুরুষের সাথে তখন সেই সময় ওই পূজারিনীর শারীরিক সম্পর্ক তৈরি হয়, তৈরি হওয়ার পর আবারও ওইখানে অজ্ঞান হয়ে যায়। ও যত পারি না কালপুরুষকে দেখছে, ওই দানবটাকে দেখছে, ততবারই পূজারিনী সেন্সলেস হয়ে যাচ্ছে। তো সেই সময় আবারও ওই কাপালিক ওকে এইভাবে তুলে জঙ্গলটা পার করে এনে ছেড়ে দিয়ে তখন আবার এর সাথে খুদের মায়ের সাথে চলে আসছে। তো এই রকম যখন করছে, তো এরকম করতে করতে যখন যে এই অমাবস্যাটা এসে গেছে, তখন বলছে যে আর তোমাদের আসতে হবে না, হ্যাঁ, তবে তোমরা এর গর্ভে সন্তান এসে গেছে। দেখো, কাপালিক আগেই বলে দিয়েছে যে এর গর্ভে সন্তান এসে গেছে, সন্তান আসার পর তোমাদের আসতে হবে না, কিন্তু যখন সাধ দেবে, মানে 5 মাসের ওকে সাধ দেবে। দেখো, সাধ দেওয়া একটা পবিত্র ব্যাপার, তো পঞ্চগর্ভ খাওয়ানো, নারায়ণ সেলা ধুইয়ে খাওয়ানোর, তো তার আগে কিন্তু তোমাদের এইখানে একবার আসতে হবে। আবার যখন 9 মাসের সাধ দেবে, তো তখনও কিন্তু একবার আসতে হবে। মানে কোনো পবিত্র কাজ হওয়ার আগেই মানে ওই কাপালিক ডেকে নিচ্ছে। তো যাই হোক, যখন এই কথা বলা হলো, তো এরা তো চলে এসেছে। আসার পরে সত্যি সত্যি পূজারিনীর বাচ্চা হবে। বাড়িতে তো একদম হইচই পড়ে গেছে, খুব আনন্দ, খুব খুশি প্রত্যেকে। তো এদিকে কি করেছে, মানে ওই যে ওর জ্যাঠা যে কিনা দেখতে পেত যে কেউ বেরিয়ে যাচ্ছে, ও তখন পুরো বাড়িতে বলছে বাড়ির থেকে 2জন বউ ঘোমটা দিয়ে এই রকম রাত্রির বেলা বেরিয়ে যায়। তো তখন মানে এরা ভেবেছে কি, বাড়ির আর অন্যান্য ফ্যামিলিরা ভেবেছে কি যে উনি তো যেহেতু ওই আফিম খায়, বোধহয় ভুল দেখেছে, ভুল বলছে, তো সেই জন্য এরা আর গায়ে মাখছে না। তো যাই হোক, এখন যখন 5 মাসের ওই রকম আবার ও যখন 5 মাস হলো, বাড়িতে ঠিক তোড়জোড় হচ্ছে যে সাধ দেওয়া হবে, তো সেই সময়তেও ওই ওরা আবার ওই রাত্রির বেলা ঠিক ওই রকম দরজা আওয়াজ করলে তখন ওই চুপ করে পূজারিনী বাড়ির থেকে বেরিয়ে আসতো। তো কেউ কোনোদিন টের পায়নি, শুধু উনি ছাড়া কেউ না টের পেত না। মানে এতটাই সাবধান, বা জানি না কাপালিক হয়তো এমন কিছু এই বাড়ির উপরে করে দিয়ে যেত যে সবাই ঘুমিয়ে থাকতো, সেটাও হতে পারে। আবার যেহেতু উনি আফিম খেত, তাই ওনার ওপরে এইটা কাজ হয়নি। তো যাই হোক, ওরা যখন যায়, তো ওনাকে মানে ওই পূজারিনীকে তখন সেই সময় অনেক রকমের কিছু করে, মানে ওই জড়িবুটি দিয়ে অনেক রকমের কিছু করে খাওয়াতো, হ্যাঁ, খাওয়ানো খেলে তখন ও আবার চলে আসলো। এটা হলো 5 মাসে চলে আসলো। এইবারে 9 মাসে যখন সাধ দেবে, ঠিক তার আগে একটা অমাবস্যা পড়ে যায়, হ্যাঁ, তার আগের একটা অমাবস্যা। সেই অমাবস্যাতে ওদের বাড়িতে কি হবে না, ওদের বাড়িতে আবার রক্ষা কালীমা পুজো হয়, মানে খুব প্রচন্ড ধুমধাম করে রক্ষা কালীর পুজো হয়। তো এইবারে ওরা 9 মাসের সময় সাধ দেওয়ার আগেও আর একবার ওই রকম রাত্রে গিয়ে ওইখান থেকে আবারও উনি এই মরার খুলিতে কি জানে একটা দিলেন, ওরা তখন ওইটা খেয়ে চলে আসলো। তারপর দিনই হচ্ছে অমাবস্যা পড়েছে রক্ষা কালী পুজো।
তো রক্ষাকালী যখন বাড়িতে পুজো মহা ধুমধামে এইরকম চলছে, চলার পরে বাড়িতে লোক এসছে, যে পুজো করেন উনি এসছেন, উনি একজন মানে এমন ধরনের একজন, মানে ওনাকে দেখলেই না একটা অন্য রকমের একটা ফিল আসে। উনি এমন সুন্দর একজন পুরোহিত ব্রাহ্মণ যে ওনাকে দেখলে আশ্চর্য রকমের ভক্তি আসে, আর উনি মায়ের অনেক কিছু জানেন। হ্যাঁ, তো যেদিন মানে একটা আশ্চর্য, যেদিন রক্ষাকালী পুজো হবে সেদিন সকাল থেকে প্রচন্ড মেঘ করে, মনে হয় দুর্যোগ মা এসে আসছে, অথচ কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্যোগ বাড়িতে। মানে পুজোর আয়োজন মানে সাইক্লোন যেরকম হয়, আমাদের যেরকম আইলা ফাইলা হয়েছে, ঠিক সেই রকমের ঝড় বৃষ্টি, মানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি। হ্যাঁ, চারিদিকে এরকম হচ্ছে। এদিকে কিন্তু ওই ওর জ্যাঠা যে বলেছে যে কেউ এইখান থেকে যাচ্ছে, রাত্রিবেলা যাচ্ছে, তো তখন দারোয়ানকে বলা হয়েছিল যে কে এইখান থেকে যাচ্ছে। উনি যখন বারবার করে বলেছে কে দুজন মহিলা এখান থেকে যাচ্ছে, সেইটা কিন্তু দারোয়ানকে বলেছিল যে ওয়াচ করতে। তো দারোয়ান কিন্তু নতুন বউ ঢুকে গেলেও দারোয়ান কিন্তু খুদের মাকে ধরে ফেলেছিল। খুদের মায়ের ব্যাপারটা দারোয়ান জানতে পেরেছিল, পেরে ওই রুদ্র প্রতাপকে কিন্তু এই কথাটা বলে দিয়েছিল। তো রুদ্র প্রতাপকে যখন বলে দিয়েছে, তো বলছে যে আজকে আমার বাড়িতে পুজো, আমি খুদের মাকে ডেকে তখন পাশের ঘরে নিয়ে গিয়ে বলছে তুমি সত্যি কথা বলো, তুমি কোথায় রাত্রে বেরিয়ে যাও, আর তোমার সাথে কে থাকে। তো তখনকার দিনের ওনাদের তো খুব প্রতাপ ছিল। হ্যাঁ, তো ভয়ের চোটে মানে খুব, তোমাকে এই করব সেই করব, গুম ঘরে আটকে রেখে দেবো, তুমি সত্যি করে বলো যে তুমি কোথায় যেতে আর কাকে নিয়ে যেতে। তখন ও ওই ভেঙে পড়েছে, কান্নায় ভেঙে পড়ে তখন বলছে যে আমি এইরকম নতুন বউকে নিয়ে এরকম যেতাম ওষুধ, মানে ও ভেবেছে যাকগে যদি আমি এই কথাটা বলি তো বাচ্চা হচ্ছে, তো হয়তো আমার ক্ষমা হয়ে যেতে পারে, এত বাড়ির লোক আনন্দ করছে বাচ্চার জন্যে, তো হয়তো আমি যেই অন্যায়টা করেছি এখন ধরা যখন পড়ে গেছি, আমার এই অন্যায়টা হয়তো এরা আমাকে ক্ষমা করে দেবে। তো এদিকে কাপালিক বলেছিল যে এই কথা কাউকে বলতে না। দেখুন ভয়ের চোটে তখন খুদের মা তো পাশের ঘরে যখন সব বলে দিয়েছে, তখন রুদ্র প্রতাপ বলছে আমার অবধি কথা যেন থাকে, 5 কান জানে। দেখো তার বউয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে তখনকার দিনে। হ্যাঁ, বুঝতে পারছো কতটা ভয়ানক লজ্জার। তো তখন বলেছে যে আমার অবধি কথা যেন থাকে, এই ঘরে তুমি বন্দি, তোমাকে এই ঘরে রাখি, আজকে আমার বাড়িতে পুজো, প্রচুর লোকজন এসেছে, তো আজকে আমি তোমার কিছু করলাম না, তুমি ঘরে বন্দি, ঘরের তালা দিয়ে, মানে তোমার বিচার আমি পরে করব, ঘরের তালা দিয়ে তারপরে তো বইয়ের বিচার। তো ঘরের তালা দিয়ে রেখে উনি এইরকম বেরিয়ে গেছেন। তো ওই দিনই বললাম যে প্রচন্ড ঝড়, সাইক্লোনের মতন চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বলছে যেন মনে হয় সারা বিশ্ব জ্বালিয়ে দেবে, মানে এই রকম বাজ পড়ছে। মা এসছে, মা রক্ষাকালী মা আসার পরে ওই রকম বাজ পড়ছে, তখন তো মানে যারা আত্মীয় স্বজন পাড়ার লোক যে এমন কি পাপ হয়েছে, এমন কি মানে ঢুকেছে পাপ, যে মা থাকতে পারছে না, লহরে লহরে এইরকম বিদ্যুৎ পড়ছে। মানে তখনকার দিনে দেখো এমনিতেও বিদ্যুৎ পড়াটা মানে বাজ পড়াটা একটু অমঙ্গলের লক্ষণ, তো সেইখানে মা কেন এইরকম বাজ ফেলছে, কেন এরকম করছে। তো এইরকম তো চলছে, পুজো হচ্ছে, ঠিক সেই সময় আতুর মানে ওই নতুন বইয়ের মানে তখন ওই ব্যথা উঠেছে, জানো তো, প্রসব যন্ত্রণা তখন নতুন বইয়ের উঠেছে। এদিকে মা কালী এসেছে, মানে পরিস্থিতিটা বোঝো, মা এসেছে, রক্ষাকালী এসেছে, পুরোহিত এসেছে, পুজোয় বসবে, ঠিক সেই সময় প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে ছোট বউয়ের প্রসব যন্ত্রণা। এখন ওদের না আলাদা আতুর ঘর থাকতো, ওই আতুর ঘরের মধ্যে প্রচন্ড চিৎকার করছে ছোট বউ, প্রচন্ড পেটে ব্যথা করছে, প্রচন্ড চিৎকার করছে।
থাকতে পারছে না, তখন তো ধাইকে বলা হলো, মানে এটা আচমকা, মানে 9 মাসের সাথ খেয়েছে, তো 9 মাসের সময় যখন এইরকম হচ্ছে, মানে দেখো ও যেহেতু ওই রকম কালপুরুষের সাথে যেহেতু ওর মিলন হয়েছে, তো কালপুরুষের ঔরাসে যখন সন্তানটা এসেছে, তো মা রক্ষাকালীর জন্যে ও আর থাকতে পারছে না ওর পেটে, বুঝেছো তো? এদিকে মা রক্ষাকালীর রোষ পড়েছে হচ্ছে কালপুরুষের ওপরে, যে কিনা মা রক্ষা করতে এসেছে। এরা খুব জাগ্রত মা কালী, যেটা প্রত্যেক বছর ওনারা পুজো করেন খুব নিষ্ঠার সহিত। সেখানে মা কিছুতেই এই অমঙ্গলকে রাখতে পারছে না, এই কালো ছায়াকে রাখতে পারছে না। তো যাই হোক, এখন ওই রকম যখন প্রচন্ড, মানে ওই যন্ত্রণা, ওই চিৎকার ঘর ফাটিয়ে দিচ্ছে এইরকম, তো তখন কি হলো, ওইদিকে মায়ের পুজো চলছে, তখন যখন ধাইমা গিয়ে যখন ঘরে ঢুকেছে, ওই চিৎকার করার সাথে সাথেই না বাচ্চা প্রসব হয়ে গেছে, আর ধাইমাও ঢুকেছে। এবার ধাইমা ঢুকে ধাইমার চিৎকার মা গো বাবা করে ধাইমা যখন চিৎকার করছে, তখন আর প্রত্যেকে তখন ছুটে এসেছে, কি হয়েছে, তখন দেখছে যে একটা বাচ্চা, যে কিনা, মানে দেখো আমাদের সদ্যজাত বাচ্চা কত বড় হতে পারে, বলছে প্রায় ধরতে গেলে 1 বছরের বাচ্চার মতন ওই রকম একটা বিভৎস আকৃতির একটা সন্তান প্রসব হয়ে পড়ে মৃত প্রসব জন্ম দিয়েছে। আর পূজারিনীও মানে ওই দম আটকিয়ে হোক বা যে কোনো কারণে হোক, মায়ের কৃপায় হোক, যে কোনো কারণেই হোক, পূজারিনী মানে প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তান তো মারা গেছে, মাও পূজারিনীও দম আটকে পূজারিনীও মারা গেছে। হ্যাঁ, তো তখন যখন এরকম ঘরের মধ্যে ঢুকে যখন ধাইমা দেখে যে মা আর সন্তান দুইজনই মারা গেছে, তখন তো খুব চিৎকার করে মা গো বাবা করে, যখন মানে একটা ভয়, তার মধ্যে ওই রকম একটা পৈশাচিক একটা দৃশ্য, তার মধ্যে বাচ্চাটা ওই রকম, তখন প্রত্যেকে যখন ছুটে আসে, তখন আসবার পরে ওই দেখে না প্রত্যেকে মানে বিভীষিকার দেখেছে। তো তখন রুদ্রপ্রতাপ অন্তত বাইরের লোককে সরিয়ে দিয়েছে, কেন ও যখন জানতে পেরেছে এরকম একটা ঘটনা, আর ওদের বংশে এরকম একটা কিম্ভূত কিমাকার একটা মানে পিশাচ জন্ম নিয়েছে, সেটাও তো চারিদিকে চাউর হওয়াটা ঠিক না। যেহেতু বউ মরে গেছে, তার সন্তানেরও বিয়ে, মানে নানান রকমের বুদ্ধি করে উনি তখন কি করলেন, প্রত্যেককে সরিয়ে দিয়ে যে তোমরা সব চলে যাও, হ্যাঁ আমরা দেখছি। তো তখন চারিদিকে বলে দাও যে এরকম প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে এরকম আমাদের নতুন বউ মারা গেছে, আর এইটার কিছু বলো না, এটা চারিদিকে তোমরা করো। আর এদিকে পুজো বন্ধ হয়ে গেল, আতুর পড়ে গেছে, মায়ের পুজোও মানে হচ্ছিল, সেই অবস্থায় মায়ের পুজো বন্ধ, আতুর পড়ে গেছে। তখন এইবারে রুদ্রপ্রতাপ তখন এই কথা, ওদের যে দারোয়ান থাকে, ওদের তো লাঠিয়াল অনেক কিছু রাখতে হয়, তো তাদেরকে বলল যে এক্ষুনি সাথে সাথে এই বাচ্চা নিয়ে গিয়ে ওইখানে পুঁতে দিয়ে আসো। যেই শ্মশানে কিনা বললাম আমি যে বাচ্চা কবর দিত, সেই শ্মশানে কিনা তান্ত্রিক ছিল, যেই শ্মশানে কিনা ওই মানে কিম্ভূত কিমাকার টাইপের যে কিনা ওই মানে কালপুরুষ যে ওখানে ছিলেন, ওইখানে বললো যে ওই বাচ্চা তোমরা পুঁতে দিয়ে আসো। তো যাই হোক, ওই বাচ্চা ওখানে পুঁতে দিয়ে আসলো, দিয়ে আসার পরে তখন এদের খোঁজ পড়েছে, এইবার খুদের মায়ের কাছে চলো, খুদের মায়ের বিচার হবে যে কি করে এই কাজটা, মানে এ তো মানে বাড়ির লোক থরথর করে কাঁপছে এইরকম একটা দৃশ্য দেখে। তারপরে যখন খুদের মাকে যে এইখানে বাড়ির মধ্যে না, বাড়ির পাশে যখন যেই ওদের অনেক রকমের ঘর থাকে, তো সেই ঘরের মধ্যে যখন আটকানো খুদের মা, তো বলছে বিশ্বাস করবার কথা না, পুরোপুরি অবিশ্বাসের কথা, ঘরটার মধ্যে খুদের মা নেই। দরজা খোলা, দরজায় কিন্তু তালা দেওয়া ছিল, যাই হোক দরজা খোলা, খুদের মা ঘরটার মধ্যে নেই। তো তখন খোঁজ পড়ে গেল, আর খুদের মাকে যখন পেল না,
তখন এরা কি করেছে, এইবার তো মানে এই দাহ সংস্কার করতে হবে, তো এর বাড়িতে খবর দিল, পূজারিনীদের বাড়িতে খবর দিল, লোকজন সব আসলো। এবার দেখো পয়সা থাকলে যা হয়, পয়সা ছড়িয়ে ছিটিয়ে সবকিছু করে, আর তখনকার দিনে এমনিও তো পুলিশ টুলিশের ব্যাপার ছিল না, তারপরে গিয়ে এর দাহ করা হলো। তো ওর দাহ যখন করার জন্য নিয়ে যাচ্ছে, তো ওরা দাহ করে যখন ফিরে পুকুরে স্নান করতে গেছে, যে মরা পুড়ি আসলে স্নান করতে হয়, পুকুরের মধ্যে বলছে খুদের মাকে দেখছে ভেসে রয়েছে পুকুরের মধ্যে, মরা শরীর, বলছে ঘাটটা কেউ যেন মটকিয়ে দিয়েছে, মাথাটা পুরো ঘোরানো, ঘাটটা মটকে দিয়েছে। ওরা যখন স্নান করতে নেমেছে তখন দেখছে খুদের মা এরকম জলের মধ্যে ভাসছে। তো তখন তো সবাই দেখো পরপর এইরকম একটা অমঙ্গলের চিহ্ন, এইরকম একটা ভয়াবহ, মানে পুরো পাড়ার লোক কেঁপে গেছে। ওই রকম একটা অমাবস্যার দিনে, কালী পুজোর দিনে এইরকম একটা দুর্যোগ আর এইরকম সব বিভীষিকা হয়েছে। তারপরে তখন ওই পুরোহিত মশাইকে তখন ওই রুদ্রপ্রতাপ সব বলল। তখন রুদ্রপ্রতাপ বলল, দেখো আমি তো আগেই বলেছিলাম যে ওর একটা কালো ছায়া, তো হয়তো এই সব শোনার পরে যে হ্যাঁ এরকমই হয়েছে, তবে যদি কি কালপুরুষ যদি কিছু বলে, তো কালপুরুষ হচ্ছে এমন একটা যে যে কিনা মানে এই ধরনের জাতক, ওর যে রাশির সাথে ওনার এরকম মিল হয়ে গেছে, তো একেই ওর ভাগ্য বানিয়েছে, একেই ও সন্তান দান করেছে, তাতে কিনা ও আরো শক্তিশালী হয়ে যাবে, আরো ভয়ঙ্কর ভয়াবহ হয়ে যাবে। আর ওর যে উপাসনা করে, তো তারও বংশ পরস্পর আরো কিনা সাধনা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এই রকম যদি এটা মানে যেহেতু খুদের মা বলেছিল, তো এই রকম যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ এটাই হয়েছে। আর এরা এই এই যে পূজারিনী বলল ও আবার জন্ম নেবে, আবার ও আবারও কোথাও না কোথাও এই 1 বছর পর ওই পূজারিনী আবার জন্ম নেবে, আবার 100 বছর পর, সরি 100 বছর পর পূজারিনী আবার কোথাও না কোথাও শহরেও, মানে 100 বছর মানে শহরেও কোথাও হয়েছে, হয়তো সেই ক্লাইমেটটা আলাদা হবে, আর ওই কালপুরুষ আবারও ওকে ওর ভোগ্য করবে, ওর ঔরসে ওর সন্তান দান করবে। তো যাই হোক, এই ছিল আমার গল্প। বলো তোমাদের কেমন লাগলো আমার গল্প, মানে গল্পটা যখন আমি শুনেছি আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বলো তোমাদের কেমন লাগলো আমার গল্পটা। গল্পটা বেশ বড়, অলমোস্ট হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে। একজন ফার্স্টে লিখেছিল তার অসীমা ব্যানার্জি, থর করে আমিও কাঁপতে শুরু করে দিয়েছি গল্পটা শুনতে। আর গল্প চলাকালীন অনেকে বলেছে খুব ভালো গল্প। অমৃতা গাঙ্গুলি বলছে দারুণ দারুণ। অনুশ্রিতা ব্যানার্জি বলছে একদম নতুন ধরনের। হ্যাঁ, মানে আমার ভীষণ ভালো লেগেছে গল্পটা। মধুমিতা রয় বলছে কি সাংঘাতিক। মধুমিতা চক্রবর্তী বলছে 100 বছরের মধ্যে ও কোথায় থাকবে। এই রে, সেটা তো জানি না। কোথাও হতে পারে, আর তখন তার এই রূপে আসবে না, তখন আধুনিক রূপে আসবে। আর দেখা গেল যে কালপুরুষও আধুনিক রূপে এসে, মানে বলে না যে মুখোশ পরা শয়তান, কোনো একটা ছেলের ছলে তাকে দেখো, আজকাল তো কত রকমের ঘটনা ঘটে, সেই রকম হবে। ওই ভুবন মোহিনী বলছে অদ্ভুত গল্প। তৃষা দত্ত বলছে দারুণ। সর্বাণী মৈত্রা বলছেন খুব ভালো লাগলো। তৃষা দত্ত বলছেন অন্য ধরনের। মধুমিতা চক্রবর্তী বলছে বেশ ইউনিক গল্প। ইটস তৃষা বলছে দারুণ লাগলো গল্পটা, বাট খুব বড় গল্প। সরি। সৌমি রয় বলছে ভয়ানক ভালো গল্প। অমৃতা গাঙ্গুলি বলছে তখন ঋত্বিক রোশন হয়ে আসবে। ইন্দ্রাণী মজুমদার বলছে খুব ভালো লাগলো। মুনু বাসু বলছে খুব সুন্দর, খুব সুন্দর, ভালো লাগলো কিন্তু ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা, আর এখান দিয়ে চ্যাট কেন উঠছে না, কমেন্টস বুঝতে পারছি না। তাতাই ব্যানার্জি বলছে অদ্ভুত অন্য রকমের একটা ঘটনা, দারুণ লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি পরে তোমাদের প্রত্যেককে আর থ্যাংক ইউ ধরে ধরে করতে গেলে গল্পটা অনেকটাই বড়, তো আরো বড় ছিল, আমি তাও মোটামুটি যতটুকুনি না বললে নয়, আমি ততটুকুনি তোমাদেরকে বললাম। তো যাই হোক, এখন আমি শ্রীতা ব্যানার্জি বলছে এরকম গল্প এই ফার্স্ট শুনলাম। শর্মিষ্ঠা হাজরা বলছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, খুব তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি পরের গল্পে চলে যাচ্ছি। দেখো, এই গল্পটা আমি তোমাদের পুনের একটা ঘটনা তোমাদেরকে বলছি। তো
পুনের একটা ঘটনা ঠিকই, কিন্তু ঘটনা মানে এখানকারের লোক, আমাদের কলকাতারই লোক। তো অপর্ণা, আমি বলছি যে অপর্ণা আর সমীরের একটা ঘটনা বলছি। সমীর হচ্ছে মানে অপর্ণার হাজবেন্ড হচ্ছে সমীর। এখন ওরা কি করেছে, মানে সমীর পুনেতে চাকরি করে, হ্যাঁ। তো পুনেতে যখন সমীর চাকরি করে, তো মানে ওদের অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এখানে অপর্ণা এখানে থাকতো। তো অনেক দিন থেকে ওদের ইচ্ছা ছিল যে ওরা পুনেতে আর কি মানে সেটেলড হবে, হ্যাঁ। তো সেই কারণে অপর্ণা কি করেছে, মানে সমীর কি করেছে, একটা ফ্ল্যাট দেখেছে। তো ফ্ল্যাটটা কি বলতো, মানে পুরনো একটা ফ্ল্যাট, মানে পুরনো না, মানে কেউ একজন থাকতো, তারা বিক্রি করে দিচ্ছে। তো সেই ফ্ল্যাটটাকে ওরা ওদের মতন করে, হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে নিয়ে ওরা ওইখানে থাকবে। তো ওরা কিনে নিয়েছে, ওরা রেন্টে থাকবে না, কিন্তু ওরা ওই ফ্ল্যাটটা কিনে নিয়েছে। তো এখন যাদেরকে কন্ট্রাক্ট দিয়েছে, যে মানে এই যারা চলে যাবে, চলে যাওয়ার পর সব খুলে ঠুলে নিয়ে গেলে, তখন ওই মানে ভালো করে ওই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্যে যাকে কন্ট্রাক্ট দিয়েছে, সে যেই টাইম দিয়েছে, যে মানে 1 মাস লাগুক 2 মাস লাগুক এইরকম যে একটা টাইম দিয়েছে, সেই টাইমের মধ্যে যাতে হয়ে যায় সেটা বলা ছিল। তো যাই হোক, কোনো কারণে ওই বাড়িটা ওরা সেই সময়ও ওই ফ্ল্যাটটাকে কমপ্লিট করতে পারেনি। কেননা আগে যারা ছিল, তো তারা কি করেছে, ফ্ল্যাটটাকে মানে কেউ একজন বাড়ির অসুস্থ হয়েছে, তো ছাড়তে পারেনি, সেই টাইমলি ছাড়তে পারেনি। এবার যেহেতু সেই টাইমলি ছাড়তে পারেনি, তো ওরাও সেই বাড়িটাকে কমপ্লিট করতে পারেনি। এদিকে ওই মানে সমীরদের আবার কি করেছে, মানে ওই টিকিট করা, সব কিছু করা, ওদের মানে এখানকারের কিছু কিছু মাল ওখানে নিয়ে যাওয়ার ছিল, ট্রান্সপোর্টে করে ওরা কিছু মাল পাঠিয়ে দিয়েছে। আর এরাও কিন্তু যেই টাইম দিয়েছে, সেই টাইমের মধ্যে এরাও কলকাতার থেকে চলে গেছে। এবার সমীরের মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু সমীরের মা যায়নি। উনি বললো যে ঠিক আছে তোরা যা, মানে ওনার ইচ্ছা ছিল যে গুছিয়ে দেবে ছেলের সংসার। তো বললো ঠিক আছে তোরা যা, আমি পরে যাচ্ছি। তো এরা যখন আসে, তখন দেখছে যে ওদের ফ্ল্যাটটা কমপ্লিট হয়নি। যখন ওদের ফ্ল্যাটটা কমপ্লিট হয়নি, তো তখন কি করেছে, মানে ওই যে লোকটা এটা করছিল, তো উনি বলছে দেখেন আমাদের তো এই ফ্ল্যাটটা আমরা তো এখন করতে পারিনি। তো এখন সমীর প্রচন্ড রেগে গেছে যে আমার পুরো ফ্যামিলি আমি নিয়ে এসেছি, মানে পুরো বলতে বউকেই বোঝাচ্ছে, জিনিসপত্র আমি সব নিয়ে এসেছি, এখন আমি কোথায় থাকবো? আর তোমাদের এখনো তো অনেকটাই দেরি আছে, প্রায় 15-20 দিন এখনো ওই সাজাতে, মডেলার করে তুলতে এখনো দেরি আছে। তাহলে আমি এই সময় কোথায় থাকবো? আমাদের তো তোমাদের বলা উচিত ছিল। তো এরা বলছে কি যে আমরা তো বুঝতে পারিনি যে ওরা বাড়িটা ছাড়তে এত লেট করবে। তো ঠিক আছে, আমি এখন তাহলে কি করি? তখন বলছে যে স্যার আপনাকে তাহলে কি একটা আমরা রেন্টে একটা বাড়ি দেখিয়ে দেবো, আপনারা সেইটাতে কিছুদিনের জন্য থাকেন, আমরা এটা পুরো। আর দেখো কন্ট্রাক্টরদের মানে এরা যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করে না, তারা কি একসাথে না অনেকগুলি কাজ ধরে। যখন একসাথে অনেকগুলি কাজ ধরে, তখন কিন্তু এরা কমপ্লিট করতে পারে না, হ্যাঁ। তখন বলছে যে ঠিক আছে আমরা আপনাকে একটা ফ্ল্যাট রেন্টে দিচ্ছি, মানে আপনি রেন্টে থাকুন, আমরা দেখে দিচ্ছি, তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে চলে আসবেন। তখন ও দেখলো যে হ্যাঁ কথাটা ঠিকই আছে, কেননা আবার আমার ফিরে যাওয়ার কি দরকার, আর এখানেই বা আমি হোটেলে কোথায় থাকবো বউ নিয়ে। তো ওদেরকে একটা বাড়ি দিয়েছে, মানে ওদের জায়গার থেকে বেশ অনেকটাই দূরে একটা ফ্ল্যাট দিয়েছে। ওটা ওরা এরা বলছে নন বেঙ্গলি, তো বলছে 3 মঞ্জিলে, মানে 3 তলা একটা ফ্ল্যাট দিয়েছে। সেই ফ্ল্যাটটার মধ্যে বলছে দেখেন ওই ফ্ল্যাট সবে হচ্ছে, কিছু কিছু ফ্যামিলি এসেছে, কিছু কিছু নেই এইরকম। কিন্তু আপনারা যে 3 মঞ্জিলে যেই ঘরটা আপনাদেরকে মানে ফ্ল্যাটটা দিচ্ছি, ওখানে কিন্তু খুব একটা মানে আর কোনো ফ্যামিলি খুব একটা নেই, একটা ফ্যামিলি আছে আর বাদবাকি বন্ধ আছে, আপনারা কি ওইখানে থাকতে পারবেন? আর এমনি ওই ফ্ল্যাটে আরো লোকজন আছে। তখন বলছে মানে 1 তলা 2 তলা 3 তলা 5 তলা এইভাবে অনেক ফ্যামিলি রয়েছে, কিন্তু ওদের যে 3 ইসেতে দিয়েছে, ফ্লোরে 3 দিয়েছে, তো সেইখানটা বলল যে নেই। তখন বলছে না ঠিক আছে, আমাদের তো এই 10-15 দিনের ব্যাপার, আর ঠিক আছে, আর তো ওখানে আমরা লোকজন দিয়ে কি করব,
কোনো ব্যাপার না। এখন যখন ওই বাড়িটাতে যখন ওরা যাচ্ছে, হ্যাঁ? তো আসবার সময় ফ্ল্যাটে যখন উঠবে, তো এবার ফ্ল্যাটটা দেখতে, দেখতে দেখো আমি কোথায় থাকবো সেটা তো নিশ্চয়ই আমাকে দেখতে হবে। তো ও যখন এইরকম ওপরের দিকে এরকম তাকিয়ে, তাকিয়ে যখন আসছে, তো সেই সময় দেখলো কি একজন বয়স্কা মহিলা আর একজন বয়স্ক ভদ্রলোক, হ্যাঁ? ২ জন বয়স্ক লোক, হ্যাঁ? তো তাকিয়ে ভাবছে কি যে বলল যে খুব একটা লোকজন নেই। দেখে না ওদেরকে দেখে না ওরা দুজন সাট করে ওখান থেকে না সরে গেল। তো যাই হোক ওরা ভাবছে যাক কেউ তো নিশ্চয়ই আছে, দেখছে, ঠিক আছে। যখন ওরা গেল, উঠলো, উঠে যখন ঘরটা দেখলো, ঘর সবই ঠিকঠাক আছে। মোটামুটি নতুন ঘর, খুবই ভালো। আর সবই জিনিসপত্র তো সবই দিয়ে ওখানে হয়। সব জিনিস রাখা রয়েছে। জাস্ট ওরা মানে থাকবে ওই কদিন, রান্না-বান্না করবে। তো ওদের ঘরের সামনেই একটা নেম প্লেট লেখা রয়েছে মিসেস গুপ্তা, মিস্টার গুপ্তা বলে লেখা রয়েছে। কিন্তু সেই সময়টুকু ঘরের মধ্যে কাউকে দেখতে পাইনি। এখন ওরা বলেছে ঠিকই যে আমাদের কোনো ব্যাপার না, ঠিক আছে ফাঁকা হোক যাই হোক, কিন্তু কেন জানি ওদের মনে হচ্ছে কি বাবা এ তো একেবারে পুরো জমপুরি, সত্যি কেউ নেই তো কেউই নেই, হ্যাঁ? একটা জমপুরি যেন মনে হচ্ছে ওদের কাছে। একটু না একটু গা ছমছম করছে যে এরকম একটা ফাঁকা, দেখো ফ্ল্যাটের ব্যাপার তো চারিদিকে এরকম ঘর, ওরই শুধু একটা ঘরের মধ্যে ও থাকবে। এমনি আরো আছে যখন লিফটে করে যাচ্ছে আসছে, সিঁড়ি করে যাচ্ছে আসছে, অনেকের সাথেই দেখা হচ্ছে, অনেকের সাথে হচ্ছে। তখন না ওর না একটুখানি ভয় ভয় লাগছে যে এরকম থাকবো, একটা গা ছমছম ব্যাপার। তো তখন সমীর বলছে কি দেখো আর বেশ কটা দিনের ব্যাপার, সত্যিকার আমি বুঝতে পারছি তুমি এখানে একা থাকবে, প্রচন্ড বোর হয়ে যাবে। তো ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি যেইটুক টাইমে রান্না বান্না করবে করবে, বাদ বাকি তুমি শপিং করো, কারণ আমাদের তো শপিং না করলে আমাদের তো ঘর সাজানোর তোমার যা যা জিনিস মোটামুটি তুমি কেনাকাটার মধ্যে থাকো, তারপরে তো আমি আবার এসে যাব। তখন বললো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। ও তখন ঘরের মধ্যে এরকম গুনগুন করে গান করে, কাজ করে, একা একা মানে মাইন্ডটাকে অন্যরকম নিচ্ছে কি যাতে অন্য কোনো চিন্তা ওর মাথায় না আসে, ভয়টা না লাগে। তো সেই সময় কি করেছে, হঠাৎ না ওই যে মিস্টার গুপ্তা মিসেস গুপ্তা ওদের দরজাটা না খুট করে খুলে গেল। যখন দরজাটা খুট করে খুলে গেল, তো এ তখন ভাবলো মানে দেখো একটা কৌতূহল স্বাভাবিক কথা, যেহেতু একা থাকছে। তো ও তখন কি করলো, আই হোল দিয়ে না ওটা তাকিয়ে দেখে কি যে ওদের দরজাটা খুলে একজন বয়স্কা মানে মাসিমা টাইপের এইরকম দরজাটা উকি দিয়ে এর ঘর দেখছে, অপর্ণাদের ঘরটা দেখছে। অনেকক্ষণ তাকিয়ে রয়েছে, অনেকক্ষণ তাকিয়ে থেকে আবার দরজাটাকে বন্ধ করে দিয়েছে। তখনও ভাবলো যাক বাবা কেউ না কেউ তো আছে, মানে আমি মানে বাঁচলাম, এরম একটা সে বয়স্কই হোক না কেন তাতে কি আছে, কেউ না কেউ তো আছে। তো এইবার না ওর ঘুরে ফিরে মানে ওর মনটা চাইছে কি দেখো ও তো নতুন এসেছে, যে আসুক মাসিমা আমার কাছে আসুক, কথা বলুক, কিছু জিজ্ঞাসা করুক, কিন্তু না আর কোনো মানে ওরা আর কেউ সেদে আসছে না। তো যাই হোক সেদিন যখন সমীর বাড়িতে এসেছে, তো তখন বলছে জানো এইরকম সামনে মাসিমা থাকে, ওই যে আমরা ঢোকার সময় দেখলাম না মাসিমা মেসোমশাইকে, ওনরা না থাকে, হ্যাঁ। তখন বলছে যাক ভালোই হয়েছে তোমার তো তাহলে একটা সঙ্গী হলো, তো কই দেখছি না তো। বলছে ঘরের মধ্যে মনে হয় বয়স্ক মানুষ তো হয়তো ওরাও লজ্জা পাচ্ছে, বা আমরা বাঙালি সংকোচ হচ্ছে, কথা বুঝবে না বা বলতে পারবে না, এরকমও কোনো ব্যাপার আছে হয়তো। বললো আচ্ছা ঠিক আছে। তো পরের এদিকে কি করে যখন পরের দিন সমীর বেরিয়ে গেছে, তো সমীর বেরিয়ে যাওয়ার পরে তখন অপর্ণা কি করেছে না দরজাটা খুলে এইবারে নক করেছে যে আমি না হয় কথা বলি, ঠিক আছে আমি না হয় হিন্দি বুঝি না, তাতে কি আছে নক করি। যখন নক করেছে ওই রকম হাফ দরজা খুলে তখন মাসিমা গুপ্তা মাসিমা বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে উনি হিন্দিতে বলছে যে ও তোমরা এসেছো এই ঘরে, তখন বলছে যে হ্যাঁ।
তো বলছে ও খুব ভালো এই সেই। তা বলছে মাসিমা আপনারা কে কে থাকেন এখানে? বলছে আমি থাকি, আমার হাজবেন্ড থাকে। ও তখন ঘরের ভেতর থেকে ওনার হাজবেন্ডের কাশির আওয়াজ এইগুলি বুঝতে পারছে যে হ্যাঁ হাজবেন্ড আছে। কিন্তু ওই ভদ্র মহিলা একবারের জন্যও অপর্ণাকে বলল না যে তুমি আমার ঘরে আসো বা কিছু। ওই টুকিটাকি এ যতটা হিন্দি বোঝে ততটুকু চালানোর মতো কথা বলে আবার দরজাটাকে বন্ধ করে দেয়। তো ঠিক আছে, যাই হোক, কোনো ব্যাপার না, অচেনা মানুষ, এটা হতেই পারে, বয়স্ক মানুষ থাকে। তো এ তখন কি করেছে, ওই সারাদিন রান্না বান্না করে ও মার্কেটিং এ বেরিয়েছে, বিকালবেলা মার্কেটিং এ বেরিয়েছে। যখন মার্কেটিং এ বেরিয়েছে তো তখন লিফটের মধ্যে তখন আরেকজন একটা মেয়ের সাথে পরিচয় হয়। হ্যাঁ, মেয়েটা এরকম দেখে হাসছে। তখন ও বলছে কি যে নতুন? তা বলছে যে হ্যাঁ আমি নতুন এসেছি, হিন্দিতেই বলছে। তো নতুন এসেছি আমি, এরকম 3 তালাতে এসেছি। হ্যাঁ, 3 তালাতে এসেছি যখন বলেছে, তো মেয়েটা কি করেছে না, মানে একটা চমকে উঠলো, মানে হঠাৎ যে চমকে উঠলো এই জিনিসটা কিন্তু অপর্ণা বুঝতে পেরেছে। এই জিনিসটা অপর্ণা বুঝতে পেরে ও তখন কি করেছে, মানে কেন, কি হয়েছে? হ্যাঁ, তার না না ঠিকই আছে বলে ও বলছে যে না থাকবেন নাকি, ওইটা কি আপনারা কিনে নিলেন না রেন্টে আছেন? তখন বলছে কি যে আমরা রেন্টে আছি, আমরা এই 15-20 দিনের মতন আছি, আগেও হয়ে যেতে পারে পরেও হয়ে যেতে পারে, আমরা না চলে যাব। কিন্তু সত্যি কথা বলতে ওইখানে না আমার ভালো লাগছে না, ভয় ভয় লাগছে। তখন বলছে আপনি কোথায় কতলা থাকেন? হ্যাঁ, তখন বলছে আমি 5 তালাতে থাকি। হ্যাঁ, তো বলছে যে ও ঠিক আছে আবার দেখা হবে বলে টলে মেয়েটা খুব মানে দ্রুত মানে নেমে চলে যাচ্ছে। এও তখন নেমে চলে গেল, মার্কেটিং করে এই ঢুকেছে। ঢোকার পরে তখন সমীরকে বলছে রাত্রির বেলা, জানো এরকম আমি যখন এই 3 তালার কথা বললাম তো তখন না একটা মেয়ে খুব চমকে গেল, জানো তো, মেয়েটা সম্ভবত চাকরি করে। হ্যাঁ, এরকম চমকে গেল যেন কথাটা শুনে। বলে কি না না তুমি ভুল বুঝেছো, তুমি দেখতে কি দেখেছো, চমকে যাবে কেন? হ্যাঁ, তখন বলছে হ্যাঁ আমার না ওরকম যেন মনে হলো। তো যাই হোক, এখন বেশ কয়েকদিন পর একদিন কি করেছে, অপর্ণা কি করেছে, ওই মাসিমার দরজাটা টুকিয়ে একদিন খাবার নিয়েছে। ও একটু মানে ওই খাবার বানিয়ে খাবার নিয়ে ও গেছে, গিয়ে যখন দরজাটা টুকিয়েছে তখন ওই রকম মাসিমা কি করেছে, ওই দরজাটাকে খুলে ওই রকমই কন্টেনারটা হাত থেকে নিয়ে রেখে দিয়েছে। যাই হোক থ্যাংক ইউ বলে রেখে দিয়ে আবার দরজাটাকে বন্ধ করে দিয়েছে। তো যখন দরজাটা বন্ধ করেছে আবার নক করেছে। এইবারে যখন নক করেছে, মানে যেই মানুষটা তোমার হাত থেকে খাবারটা নিল, তো সেই মানুষটা তো আর সাথে সাথে উধাও হয়ে যেতে পারে না। যখন অপর্ণা আবার নক করেছে বেশ কিছুক্ষণ পর আবার এসে মানে একটুখানি না গম্ভীর হয়ে রাগী রাগী মুখ করে বলছে যে হ্যাঁ বলো। তখন বলছে মাসিমা আসবেন না একদিন আমার ঘরে, কথা হবে, ইয়ে হবে। তখন বলছে যে হ্যাঁ আসবো, হ্যাঁ আসবো, এই কথাটা বলেছে। তো বলার পরে ওরা না ওই দিন রাত্রির বেলা মনে হচ্ছে কি মাসিমাদের দরজাটা খুললো, মাসিমাদের দরজাটা খুললো, খোলার পরে না পায়ের আওয়াজটা ওদের দরজা অবধি আসলো। কিন্তু দরজা অবধি আসার পর মানে দরজার কাছে এসে দাঁড়িয়ে গেছে। এখন ওরা ভাবছে কি কেউ নক করবে, কেউ দরজাটা নক করবে, কিন্তু দরজাটা সেই সময় কেউ নক করেনি। হ্যাঁ, কিন্তু কেউ যে ওত পেতে, মানে দেখো তোমার বাড়িতে যদি কেউ ঢোকে দরজার একটা পায়ের আওয়াজ হয় তারপরেই যদি এসে দরজার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তুমি তো বুঝতে পারবে। ওরা না বুঝতে পেরেছে, বুঝতে পেরে না ওরা কিছু দুইজনই না চুপ করে রয়েছে। চুপ করে থাকার পরে দেখে না আর কোনো আওয়াজ নেই, তবে কি জানি তাহলে হয়তো আমরা অন্য কিছু শুনেছি, কে আসবে, হ্যাঁ অন্য কিছু শুনেছি। তো ঠিক তার পরের দিন ঠিক এই সন্ধ্যাবেলা সেই সময় হঠাৎ মানে উনি অবাক হয়ে গেছে, মানে কিছু একটা এরকম করছিল, তখন হঠাৎ ও ভাবছে কি আমি কি দরজাটা আটকাইনি, হঠাৎ না দরজাটা খুলে গেল।
যখন হঠাৎ দরজাটা হয়তো খোলেনি, ওই চলে গেছে কোনো কারণে, হয়তো বাইরে গেছে কিছু করতে, মানে আটকায়নি দরজাটা, হয়তো এমনি ভেজিয়ে দিয়েছে। হঠাৎ করে না দরজাটা যখন খুলে গেছে, ওনা চমকে উঠেছে মাসিমাকে দেখে, মানে হঠাৎ করে এরকম ওনাকে তো আশা করেনি, চমকে গেছে। তখন বলছে উনাকে আমি দেখলাম মানে চোখ দুটো না আমার ঘরে আতিপাতি করে কিছু খুঁজছে, কিন্তু উনি আমার ঘরে ঢুকলেন না। আমার ঘরে ঢোকা না, ওই দরজাতে দাঁড়িয়ে ওনার কোনো হুঁশ নেই যে এইটা আমার ঘর, আমি থাকি। তাহলে লোকে ভদ্রতার খাতিরে তো আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা না বলে উনি জানি ওই ঘরটার মধ্যে, মানে মনে হয় কি, মানে ওনার চোখটা তখন মনে হচ্ছে যেন এক্সরে মেশিন। উনি যে কি খুঁজছে, মানে অনেকক্ষণ কি জানি খুঁজলেন, খুঁজেই না উনি এইরকম ঘুরে গেলেন। যখন ঘুরে গেলেন তখন আমি বলছি, মাসিমা বসবেন না, আসেন বসেন, একটু চা খান, কফি, যেটা আপনি খেতে ভালোবাসেন খান। হ্যাঁ, তখন বলছে না অন্যদিন আসবো, হিন্দিতে, উনি কিন্তু হিন্দিতে বলছে, অন্যদিন আসবো। তো সেই দিনের ওনার ওই ব্যবহারটা ভালো লাগেনি। ওই ব্যবহারটা যখন সেই দিন ভালো লাগেনি, তো ও এদিনও কিন্তু সমীরকে এই কথাটা বলেছে। সমীরকে যখন এই কথাটা বলেছে, বলার পরে তখন সমীর বলছে যে ওনাদের থেকে না একটু দূরে থাকো, কেননা আমার মনে হচ্ছে ওনারা হয়তো মেন্টাল পেশেন্ট। হ্যাঁ, তো উনি একটু সত্যিকারেই ওনাদের থেকে, তুমি অন্তত একা একা একটু থাকো, তো দরজা টরজা আটকে দিয়ে ঠিকঠাক থেকো। হ্যাঁ, তো এবারে কি হয়েছে, অপর্ণা যখন ওই রকম মাঝে মাঝে মার্কেটিংয়ে যায়, ওই মেয়েটার সাথে এইবার ওর মোটামুটি ভালো ভাব হয়ে গেছে, মোটামুটি ভালো ভাব হয়ে গেছে। তখন বলে দেখো আমিও এক সময় কলকাতায় ছিলাম, তুমি প্রয়োজনে আমার সাথে বাংলায় কথা বলতে পারো, আমি কিছু কিছু বাংলা বুঝি, বলতে পারি না, হ্যাঁ, তো বলতে পারো। এরকম যখন ওর সাথে মোটামুটি ভাব হয়ে গেছে, ভালোই কথাবার্তা চলে, এই সেই চলে। তো এর মধ্যে একদিন কি হয়েছে, ওই মাসিমা বলছে কি হঠাৎ করে, মানে এখন না ওই দেওয়া নেওয়াটা, মানে ওরা তো কিচ্ছুই দেন না, কিন্তু অপর্ণা কিন্তু মাঝে মাঝেই কিছু বানালে, ওই যেহেতু বয়স্ক মানুষ থাকে, ওরও মায়ের কথা মনে পড়ে। উনি কিন্তু এটা নিয়ে প্রায় 4 দিন হলো যে 4টে কন্টেনার মাসিমার বাড়িতে ঘরে গেছে, মাসিমা কিন্তু একটা কন্টেনারও রিটার্ন করেনি। প্লাস যখনই আসে উনি জানি কি এই ঘরটার মধ্যে উনি খোঁজে, ঘরে ঢোকে না। হ্যাঁ, আর রাত হলে পায়ের আওয়াজটা রেগুলারই আসছে, এসে ওর দরজায় গিয়ে থেমে যাচ্ছে। এই জিনিসটা মোটামুটি ও ভালো মতন বুঝতে পারছে। তো সবসময় এরকম একটা আতঙ্কে থাকে, ভয়ে থাকে। তো ওদিন ছিল ওদের দুজনার ছুটি, স্বামী মানে দুজনার বলতে মানে ওর হাজবেন্ডের ছুটি ছিল, তো দুজনই বাড়ি আছে। সেই সময় ওই মাসিমা বলছে যে আজকে ডিনারে তোমরা আমাদের বাড়িতে, মানে আমাদের ঘরে ডিনার করবে। হ্যাঁ, তো ওরা তো শুনে মানে একদম আশ্চর্য হয়ে গেছে, যে যেই মানুষ মানে একদিনের তরে ওদেরকে ঘরে ঢুকতে দেয়নি, এমনকি কন্টেনারগুলিও ফেরায়নি, তো সেই মানুষ ডিনারে ডেকেছে। তো তো খুব মানে বলছে যাক তোমাদের লটারি কেটেছো আজকে, মাসিমা কিছু খাওয়াবে তোমায়, এরকম হাসাহাসি করছে। তো ডিনারে যখন গেছে, এই মানে 8টা, 8:30, 9টার সময়, যে একটু গল্পও তো করবো, গল্প টল্প করবো, একেবারেই তো খাওয়ার টাইমে লোকের ঘরে যাওয়া যায় না। তো গিয়ে দরজাটা নক করার বেশ কিছুক্ষণ পর এসে দরজাটা মাসিমাই খুললেন, অথচ মেসোমশাইয়ের ঘরে আওয়াজ পাওয়া যাচ্ছে। ওরা ঢুকে দেখে একটা চেয়ারের মধ্যে মেসোমশাই বসা। এবারে তোমাদের বলি, বলছে বিশ্বাস করবেন না, ওই ঘরটার মধ্যে মানে আমার বলতে ইয়ে লাগছে, বলছে কেউ যে থাকে এর কোনো ছাপ নেই, প্রচন্ড নোংরা, প্রচন্ড ধুলো। বলছে বেড কভার বিছনা যে কত দিনের, ওটা কি ব্যবহার হচ্ছে আদৌ, না ব্যবহার করার জিনিস অনেক দিনের পড়ে রয়েছে, বোঝার উপায় নেই। আর বলছে এই রকম মোটা মোটা ঘরের মধ্যে ধুলো, চারিদিকে প্রচন্ড ঝুল ঘরের। আর ওই মেসোমশাই ওখানটায় চেয়ারটার মধ্যেই বসা। উনি যে একটা মানুষ এসেছে যে ওঠা, উনি চেয়ারটার মধ্যেই বসা। এদিকে শুধু ডাইনিং মানে টেবিলটা
পরিষ্কার। মানে বলছে আমাদের রীতিমতন অস্বস্তি করছে, গা গোলাচ্ছে, বমি আসছে, আর অস্বস্তি করছে যে সত্যিই আমরা পাগলের পাল্লায় পড়ে গেলাম নাকি, মানে পুরো লক্ষণটাই পাগলের। এইরকম বাড়িতে কে মানে এক কোনা ঝাড় কোনোদিন পড়ে না, তাহলে ওরা থাকছে কি করে? হ্যাঁ, তো তখন যখন ডাইনিং টেবিলে ওরা খেতে মানে বলছে এবার তোমরা বসো, হিন্দিতে বলছো তোমরা বসো আমি সার্ভ করছি। তো যখন ডাইনিং টেবিলে খেতে বসেছে, তো সে মানে খাবারগুলো এরকম দেখছে যেরকম ঢাকা ঢাকা রয়েছে, টেবিলটা শুধু পরিষ্কার, এছাড়া সব মনে হচ্ছে কত মানে কত বছর বা কত মাস যে এই ঘর কেউ ব্যবহার করেনি। তো সেই সময় অপর্ণা বলছে কি যে মানে ওদের ঘেন্নাও লাগছে খাবারটা খেতে, এখন চলেও যেতে পারছে না ভদ্রতার খাতিরে। হ্যাঁ, তখন অপর্ণা বলছে যে আন্টি আমি একটু হাতটা ধোবো। তো বলছে যে হ্যাঁ যাও, এরকম হাত দিয়ে দেখালো যে বেসিনে গিয়ে হাত ধুয়ে আসো। বেসিনে গিয়ে না মানে বেসিনের পাশে রান্নাঘর, রান্নাঘরে রান্নার কোনো চিহ্ন নেই, যে মাসের পর মাস ওই রান্নাঘরটাতে রান্না হয় না, এমনকি বেসিনের একটা কোনা জল খুলে কেউ কিচ্ছু করেনি, এমনকি ওই পাশটাতে 4 দিনের যে কন্টেনারগুলি দিয়েছে খাবারের, 4টে কন্টেনার ওই রকম সাজানো। হ্যাঁ, তো ওনা বুঝে উঠতে পারছে না, মানে ওর ওখানে দাঁড়িয়ে না ওর পুরো শরীরের মানে ওর ষষ্ঠ ইন্দ্রিয় দাঁড়িয়ে গেছে। হয় এরা উন্মাদ, আমি উন্মাদের পাল্লায় পড়েছি, না হলে এরা মনে হচ্ছে যে ইহ এই জগতেরই না, এই জগতেরই না। তখন ও কি করেছে মানে হাতটা ধুয়ে এইরকম কন্টেনারগুলি যখন তুলে মানে ওই ঢাকনাটা খুলে ও মানে কিছুক্ষণের জন্য যে উনি চলে আসতে পারেন, কিছুক্ষণের জন্য ঢাকনাটা 4টে ঢাকনা 4টে বাটিতে 4টে বাটি খাবার ধরা, ওরই খাবার। হ্যাঁ, তারপরে তো মানে কি করবে মানে বেরাবে কি খাবে। তো ওই মাসিমা ও যখন আসছে না, মাসিমা এরকম এক দৃষ্টে ওর দিকে ওরা লজ্জায় পড়ে গেছে তখন, যে মাসিমা কি বুঝতে পারলো, এসে টেবিলের মধ্যে বসে ও তখন ওরা ডিনার করলো। হ্যাঁ, ডিনার করে তখন হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, যতটুকুনো কথা না বললে নয়, বলে ঠলে এরা এদের ঘরে চলে এসেছে। যখন ঘরে চলে এসেছে তখন বলছে ওনরা জানো উন্মাদ একদম, আর না হলে কোনো একটা ব্যাপার আছে, বলছে যেন 4টে খাবারের বাটি ওরকম ধরা রয়েছে, ওনরা খাননি। তখন সে বলছে, সমীর বলছে দেখো এমন হতে পারে যে ওনরা হয়তো আমাদের খাবার খাবেন না, যে হয়তো ওনরা নন বেঙ্গলি মাছ টাছ খায় না, আর দেখো রান্নাঘরে হয়তো রান্না করে না, খাবার অর্ডার করে, লজ্জায় বলতে পারছেন আমাদেরকে, সেই জন্য এখন হয়তো ওই খাবার অর্ডার করে আমাদের দিয়েছে। ঠিক আছে, তুমি দেখো ছেলেরা কিন্তু অত ধরে না, বলছে তুমি এই নিয়ে আর চিন্তা করো না, আর না ডাকলে তুমি আমি না থাকাকালীন ও ঘরে তুমি যাবে না। এই কথা বলেছে। বলার পরে এবার সেই দিন কি হয়েছে, ও তো অফিসে চলে গেছে, অফিসে যাওয়ার পরে হ্যাঁ ওই ও কি করেছে, সমীর কি করে যখন বাড়িতে ফেরে, তো সেই সময় সমীর রুটি কিনে নিয়ে আসে, রুটি তরকারি যাই হোক, রাত্রেরটা রান্না করে না, ও কিনে নিয়ে আসে, ওটাই খায়। তো ওই রুটিয়ালি মাসিমা, একটা মাসিমা রুটি দেয়, তো রুটিয়ালি মাসিমা কি করেছে, একটা মানে এই রুটি দিচ্ছে, তো ওর সাথে বেশ ভালো আলাপ হয়ে গেছে, সমীরের সাথে কথা হয়, এই হয়, কেন রুটিয়ালি মাসিমা হচ্ছে বাঙালি, তো সেই হিসাবে একটা বাঙালিকে পেয়েছে খুব ইয়ে। তখন রুটিয়ালি মাসিমা কি করেছে, একটা বেড়ালের বাচ্চা ওনার দোকানে থাকে। হ্যাঁ, তো ওনার দোকানে থাকে, তো ওই বেড়ালের বাচ্চাটাকে মানে মা আছে বাচ্চাও আছে, তো বাচ্চাটাকে কেন জানি ওই রুটিয়ালি মাসিমা বলছে কি যে বাবা তুমি এটা বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ, তখন বলছে মাসিমা আমাদের এই বেড়াল ঠেরাল আমাদের পুষবে না কেউ, হ্যাঁ আপনি এটা বলে কি এটা আমি তোমাকে দিচ্ছি, তুমি কথা শোনো, আমার মনে হচ্ছে এটা একান্ত তোমার দরকার, তোমার বাড়িতে তুমি
এই বিড়ালটা নিয়ে যাও। হ্যাঁ, তখন বলছে যে যদিও অপর্ণা এটা নিয়ে কিছু বলে কিচ্ছু বলবে না। আর সত্যি কথা বলে, বিড়ালের বাচ্চাটা এত সুন্দর, মানে সাদা, একদম সাদা দুধের মতন, আর বলছে যে এরকম মানে তুলোর একটা মানে মনে হচ্ছে পুতুল। তো তখন ও ভালো মানে ও না মায়াই পড়ে গেছে। ঠিক আছে, ও তো থাকে একা একা, আমি বিড়ালটা নিয়ে যাই, এটা নিয়ে থাক, তারপরে যখন আমরা চলে যাব তখন না আবার মাসিমাকে না পুষতে পারলে মাসিমাকে দিয়ে যাব। তো তখন সমীর সেদিন বাড়িতে ওই বিড়ালটা নিয়ে আসেন। যখন বাড়িতে বিড়ালটা নিয়ে আসে, তো তখন ওই মানে অপর্ণা বেশ মোটামুটি খুশি হয়েছে, বলল দেখো ভালোই হয়েছে, আমি একা একা থাকি, ও ও থাকলে আমার বেশ ভালো লাগবে। তো আবার যখন আমরা বাড়ি চলে যাব, যদি না রাখতে পারি তো তখন আবার আমরা দিয়ে দেবো। হ্যাঁ, বললো আচ্ছা ঠিক আছে। এইবার যবের থেকে বেড়াল বাড়িতে এসেছে, তবে থেকে আর কোনো দিন ওই মানে ফার্স্ট ওই আর একদিন ওই মাসিমা আবার যেরকম ওর দরজায় আসে, ওই রকম ঠিক দরজা খুলে, ঠিক যখন অপর্ণার সাথে তো কথা হয় না, ও তো শুধু কি জানি ওই ঘরটার মধ্যে খোঁজে। তো সেই সময় ওই বেড়ালটাকে দেখে বলছে বিশ্বাস করবে না, ই কি, ওটা একটা বয়স্ক মানুষ, এ তো বাচ্চা না। বলে এমন একটা বীভৎস চিৎকার দিয়ে উনি ছুটতে মানে পালিয়ে যাওয়া যাকে বলে, ওই বিড়ালটা দেখে এমন জোর চিৎকার করে ওই গুপ্তা মাসিমা ছুটতে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এত জোর শব্দে যাকে বলে, দরজাটা যখন বন্ধ করে দিয়েছে, তো সেই সময় ও ভাবলো কি হলো এটা। ওইটা ভেবে অপর্ণা যখন বিড়ালটার দিকে তাকিয়েছে, দেখছে কি বিড়ালটা পুরো শরীর ফুলিয়ে পুরো ধনুকের মতন বেঁকে চিৎকার করছে, গারগার গারগার করে, মানে রাগ হলে যেরকম চিৎকার করে ওই রকম পুরো শরীরটা ফুলিয়ে দিয়ে চিৎকার, মানে ওই রকম ওকে মানে পারলে ও যদি ঘরে ঢোকে ওকে ছিঁড়ে খেয়ে নেবে মাসিমাকে, এই রকম। তখন তো এই 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 মানে ওকে ডাকছে যে কি হয়েছে কি হয়েছে এরকম করছে, হ্যাঁ শোন শোন কি হয়েছে এরকম করছিস কেন। কিন্তু ওর চোখ ওই দরজার দিকে, আর ও এরকম ঘরঘর গড়গড় 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 করেই যাচ্ছে। যাই হোক করে ওকে তো ধরে কোলের মধ্যে, খুব ভালোবাসে, কোলের মধ্যে নিয়ে এরকম শান্ত টান্ত করলো। করার পরে তখন এইরকম সেদিন যখন আবার ওরকম সমীর এসেছে, তখন সমীরকে বলছে জানো একটা আজকে অদ্ভুত ঘটনা ঘটেছে। বলছে কি হয়েছে, মানে আজকে যখন গুপ্তা মাসিমা এসেছে তখন কিন্তু পুষি এইরকম করলো, আর মাসিমা অদ্ভুত ভাবে যেন মনে হয় ভূত দেখেছে এইরকম একটা করে চিৎকার করে ওই যে দরজা বন্ধ করেছে। আর আমি মাসিমার কোনো সারা শব্দ পাচ্ছি না, আর ঘরের কোনো আর আওয়াজ নেই। আমি আর না মানে বুঝতে পারছি না, আমি যে গিয়ে ওনাকে ডেকেছি যে মাসিমা বেরান, কি কোনো ব্যাপার না, ঠিক আছে আমি দেখছি, ওকে না হয় আটকে রাখবো। বলছে ওই ঘর থেকে কোনো আওয়াজ, মানে কোনো প্রাণের আর আওয়াজ কোনো আমি পাচ্ছি না, মনে হচ্ছে যেন ঘরটা কত জন্ম ধরে বন্ধ, এই রকম। তখন বলছে কি যে ছাড়ো ওনাদের কথা, ওই রকম আর ইয়ে করো না, আমরাও তো আর চলে যাচ্ছি, বেশি দিন এখানে নেই, তুমি ওই ওই নিয়ে আর চিন্তা করো না, এই সমস্ত নিয়ে যত চিন্তা করবে তত তোমার আরো মানে মাথাটা খারাপ হয়ে যাবে। বলে ঠলে না ওরা তখন যেরকম থাকে ওইরকম খেয়েছে দিয়েছে শুইছে, কিন্তু এদিন আর পায়ের আওয়াজ আসেনি। যেই পায়ের আওয়াজটা ওরা প্রত্যেক দিন ওই খান থেকে এসে কেউ একজন দাঁড়িয়ে থাকে ওরকম মনে হয়, তো ওই রকম আর পায়ের আওয়াজও আর সেই দিন আসেনি। তো এদিকে কি হয়েছে, যেই মানে পরের দিন যখন সমীর বেরিয়ে গেছে, অপর্ণা একা একা ঘরে আছে, তো সেই দিন কি হয়েছে, যেই মেয়েটার সাথে লিফটে ওর দেখা হয়, তো ওই মেয়েটা তখন কি করেছে, হঠাৎ মানে ওকে এসএমএস করেছে, তো ওদের সাথে তো ওরা বন্ধুত্ব হয়ে গেছিল, ওকে অপর্ণাকে হঠাৎ এসএমএস করেছে যে আমার এই এসএমএস পাওয়া মাত্র তুমি আমাকে ফোন করবে না, ফোন করার কোনো দরকার নেই, এই এসএমএস পাওয়া সাথে সাথে তুমি আমার ফ্ল্যাটে চলে আসো,
আর তোমার যেইটা দরকার তুমি সেইটা নিয়ে আজকেই তুমি এই আমার ফ্ল্যাটে চলে আসো। তোমার সাথে আমার অনেক কথা আছে। যেই যেই জিনিস দরকার তোমাকে প্রয়োজন হলে আমার ফ্ল্যাটে থাকতে হতে পারে, তুমি সেইটা মনে করে তুমি কিন্তু অতি অবশ্যই আমার ফ্ল্যাটে চলে আসো। তো আর কোনো কথা বলো না, তুমি ফোন থেকে নিয়ে সবকিছু নিয়ে তুমি আমার ফ্ল্যাটে চলে আসো। তারপরে যখন ও এই কথা শুনে না, এইবারে ও ঘাবড়ে গেছে প্রচন্ড পরিমাণে। এমনিতেই তো সবসময় ওদেরকে নিয়ে একটা ওর মনের মধ্যে একটা ভয় চলছিল। ও তখন হাতের কাছে সত্যি সত্যি যা পেয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে ও মানে যেটা দরকার ও ওখানে থাকতে পারবে নিয়ে ফোনটা নিয়ে ও সোজা ওইখান থেকে বেরিয়ে ও ৫ তলায় চলে গেছে। যখন ৫ তলায় চলে গেছে তো তখন ও বলছে, ওই মেয়েটা বলছে, ওর বান্ধবী তখন ওকে বলছে যে আমি এই দেখো আমি ও তখন ইয়েতে বসে ল্যাপটপে বসে রয়েছে। ল্যাপটপ থেকে তখন বার করেছে যে তুমি যখন এই কথাগুলি বলেছো তখন আমি একটা জিনিস বার করেছি। আমি কেন চমকিয়ে উঠেছিলাম। ফার্স্ট টাইম আমাকে ওই ৩০ মঞ্জিলের ওই ঘরটায় আমাকে দেওয়া হয়েছিল। যখন আমি ওই ঘরটায় গেছি, সত্যি কথা বলতে তখন আমি একটা নেগেটিভ একটা কিছু ভয় আমি পেয়েছি। আর সত্যি কথা বলতে ওই ঘরটা, যেই ঘরটার কথা তুমি বলছো যে গুপ্তা মাসিমা থাকে, ওই ঘরটার থেকে আমি দেখো এগুলি বুঝতে পারি। আমি এই নিয়ে একটু ঘাটাঘাটি করি, তো আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি প্রচন্ড পরিমাণে একটা নেগেটিভ টান আমি ওইখানে অনুভূতি করেছি, যার জন্যে আমি অনুভব করে আমি আর ওই ঘরটায় থাকিনি। তো আজকে আমি পুরো ডিটেলস বার করেছি। তোমাকে দেখার পর থেকেই আমার খুব খারাপ লাগতো যে তোমাদের সাথে যেন কোনো অঘটন না ঘটে যায়। তখন বলছে আমি দেখেছি ওই যে গুপ্তা মাসিমার কথা তুমি বলছো, এনরা দুইজনই কিনা মানে মারা গেছে করোনায়, এই ঘরের মধ্যে মারা গেছে। আর যেই ঘরটার মধ্যে তোমরা বলে, আমি ওদের পুরো ডিটেলস বার করেছি যে এই ইসের থেকে, এই যেই ঘরটায় তোমরা থাকো ওই ঘরটার মধ্যে ওনার মেয়ে থাকতো, নাতি থাকতো, জামাই থাকতো। ওরা দুজন এই ঘরটাতে থাকতো। হ্যাঁ, তো ওনারা এই ঘরের মধ্যে করোনার সময় করোনাতে মারা গেছে। এখন ওনার মানে ওই ঘরের মধ্যে যেহেতু মেয়ে থাকে, তো তখন সেই কারণেই ওই ঘরটার মধ্যে একটা কালো ছায়া আর একটা অনুভূতি হয়। তখন বলছে কি বলছো তুমি, আমরা তো ওনার ঘরে ডিনার করেছি, আমরা ওনার ঘরে গেছি। তবে হ্যাঁ ও সব বলছে তোমার ওই কারণেই বলেছি যে তুমি শিগগির চলে আসো, কেন কালকের দিনটাই হচ্ছে মানে মানে কালকের দিন পেরালেই ওনার বছর হবে, বছরাকান্তি হবে। তো বছরে নিশ্চয়ই ওনার মেয়ে যেইখানে থাকে তো আত্মার শান্তি করবে, ওদের হয়তো মুক্তি হবে বা যাই হবে না হবে। তো আজকের দিনে কিন্তু বিশাল রকমের তোমাদের উপরে হয়তো কোনো ক্ষতি ওরা করে দিত, কেন ওনরা কিন্তু নেই, ওনাদের কোনো অস্তিত্ব নেই। তোমরা যেটা দেখেছো তাহলে ওদের প্রেতাত্মা দেখেছো। হ্যাঁ, তো তোমার হাজবেন্ডকে বলো যে আর ওই ঘরের মধ্যে ঢুকতে না, অন্তত আজকের দিনটা তোমরা, কালকে যাই হোক তোমরা করো, কিন্তু আজকের দিনটা অন্তত, আজকেই হচ্ছে এই ১ বছরের মানে পূর্ণ, কালকে পূর্ণ হবে। আজকে এই বছরের মধ্যেই কিন্তু কোনো একটা কারোর ক্ষতি হয়তো করে দেবে। হ্যাঁ, তো তখন ও সব বলল যে এরকম কিভাবে কি হয়েছে, বিড়ালের কথা যখন বলছে বিড়ালটা ওখানে তো আমার পুষি ওখানে আছে। বলছে থাক কিচ্ছু হবে না, বিড়ালের জন্যে উনি ভয় পেয়েছে। বলছে বিড়ালে নেগেটিভ যদি কোনো কিছু থাকে বিড়াল সেটাকে নিয়ে নেয়, আর বিড়াল এটা বুঝতে পারে, আর বিড়ালের জন্যেই ও ঢুকতে পারেনি সেদিন। হয়তো ও ঢুকে তোমাদের কিছু একটা ক্ষতি হয়তো করতো, ওই যে চিৎকার দিয়ে চলে গেছে, বিড়ালকে দেখে ওর আত্মাটা এরকম ভয় পেয়েছে। তো সেই কারণে তোমরা আজকের দিনটা একদম থেকো না। ওর মেয়ে হয়তো যেখানে আছে, কালকে ওর মেয়ে নিশ্চয়ই ওর আত্মার শান্তি কামনা করবে। তো ১ বছর অবধি ও হয়তো ওর আত্মাটা ভটকাচ্ছে ওই ঘরটার মধ্যে। ১ বছর পর যখন শ্রাদ্ধ শান্তি করবে, আত্মার শান্তি কামনা করবে, ওরা হয়তো চলে যাবে বা
কি করবে সেটা পরের কথা, কিন্তু কালকের দিনটা তোমাদের জন্য খুব মানে আজকের দিনটা এই রাতটা কাটানো তোমাদের জন্য খুব ভয়। তারপরে যাই হোক, ও তো তখন সমীরকে সমস্ত ডিটেলস বললো, ফোন টোন করে দিল। করার পরে তখন সমীর এসে এই 5তলাতে উঠলো। উঠে তো ওরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে যে আমাদের সাথে যে কিছু করে দেয়নি এটাই অনেক। হ্যাঁ, তারপরে তখন পরের দিন বলছে দিনের বেলায় লোকজন নিয়ে তখন বলছে যে আমার বাড়িতে যেই অবস্থাতেই কাজ হচ্ছে আমি সেই অবস্থাতেই চলে যাব, আমি কিছুতেই এই বাড়িটায় থাকবো না। তখন যে এই বাড়িটা দেখে দিয়েছিল তাকে তখন বলল যে তোমার তো ইয়ে না, তুমি এই বাড়িটা কি করে আমাদেরকে দেখে দিলে? বলছে কি যে স্যার আমিও জানি না, আমিও পরে এই ঘটনাটা শুনলাম, আমি জানি যে এই মানে বাড়িটা ফাঁকা, এইটা আমি শুনেছি, কিন্তু এই রকম মারা গেছে বা এই রকম কোনো ব্যাপার আমি তো জানি না স্যার, আমাকে এরকম মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। যে আমাকে এই কথাটা বলেছে সে হয়তো ভাড়া দেওয়ার জন্য টাকার লোভে বলেছে, কিন্তু আমি এটা সত্যি কিছু জানতাম না। তো যাই হোক, তার পরের দিন ওরা লোকজন মানে ওই লোক ডেকে যা যেটুখানি জিনিস ছিল, খুব একটা তো জিনিস ছিল না, ওরা তো ওদেরই জিনিসে থাকতো, তো লোক ডেকে একা ঢুকতে পারেনি, আরো লোক ডেকে এই মেয়েটাও ছিল, ওরা সবাই মিলে গিয়ে তখন ওই যেটুক বাদবাকি জিনিস ছিল নিয়ে ওরা তখন ওই অপর্ণারা নিজের বাড়িতেই চলে গেল, ওদের ফ্ল্যাটে চলে গেল, যে আমরা আর মানে যেখানেই থাকি এখানেই থাকি, এখানে থেকেই আমাদের কাজ হবে। তো এই ছিল আমার দ্বিতীয় গল্প। বলো তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, আমার তো বেশ ভয় লেগেছে, কিছুতে ওদের একটা হয়ে যেতে পারতো, ওদের ভগবান রক্ষা করেছে। বলো কেমন লাগলো? শো করছে না নাকি? সবাই টাইপ করছে, তোমার কথাটা তো লেটে পৌঁছায়, ও তারপরে আচ্ছা। লোকজন টাইপ করে, তারপরে আপলোড করে কমেন্ট। মধুমিতা রয় বলছে দারুণ গল্পটা। অনুশ্রিতা ব্যানার্জি বলছে কি চতুর্দিকে বধ ছড়িয়ে গেছে গো। তাতাই ব্যানার্জি বলছে দুর্দান্ত, দারুণ ভয়ের। মধুমিতা চক্রবর্তী বলছে দারুণ লাগলো। অমৃতা গাঙ্গুলি বলছে খুব ভালো। সর্বাণী মৈত্র বলছে দারুণ। অনুশ্রিতা ব্যানার্জি বলছে দারুণ ইনসিডেন্ট। মধুমিতা চক্রবর্তী বলছে খুব ভয় পেলাম। মুনমুন বোস বলছে ভালো লাগলো। বুলবুল বলছে এরকমও হয়, সত্যি দারুণ লাগলো। মহুয়া বোস বলছে মহুয়া বাসু বলছে অসাধারণ লাগলো কাকিমা। অনন্যা পাল বলছে, অনন্যা পাল তো ঠিকই বললাম তো? অনন্যা হ্যাঁ, পাল অনন্যা বলছে পাল। আমি পরে শুনবো। হ্যাঁ, তুমি রেকর্ডেড শুনো, হ্যাঁ, কারণ হ্যাঁ, তুমি হ্যাঁ, অনেক লেটে এসছো, বুঝতে হ্যাঁ, পারবে হ্যাঁ। না। হুম। সৌমি রয় বলছে খুব ভালো। তৃষা বলছে অসাধারণ লাগলো গল্পটা। মুনু বাসু বলছে খুব সুন্দর লাগলো। এইটাও একটি ভয়ের ঘটনা। অনুশ্রিতা ব্যানার্জি বলছে দারুণ, দুটোই দারুণ ছিল। সিজলিং শাইনি বলছে দারুণ লাগলো আন্টি। ওই ভুবন মনোমোহিনী বলছে খুব ভয়ের। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ইন্দ্রাণী মজুমদার বলছে খুব ভয়ের কিন্তু ভালো লাগলো। তাহলে কি করব? কটা বাজে? তোমরা কি তাহলে কি টাটা করে দেবো নাকি ছোট্ট 1 করে ঘন্টা 31 মিনিট। বলো কি দেখ করে? লোকজনের কি দাবি আছে, লোকজনের দাবি শুনি। অমৃতা গাঙ্গুলি বলছে গুড নাইট, এবার শুই, কাল অফিস আছে। অনুশ্রিতা ব্যানার্জি বলছে আর একটা। কজন আছে? 22 জন, 21 জন। তাহলে কি করব, বলবো কি? অনুশ্রিতা ব্যানার্জি বলছে শুনবো। সিজলিং শায়নি বলছে আর একটা বলো আন্টি। মুনমুন বাসু বলছে বলো একটা। সৌমি রয় বলছে দিল মাঙ্গে মোর। অনুশ্রিতা ব্যানার্জি বলছে না যেও না। অমৃতা গাঙ্গুলি আছে, অমৃতা গাঙ্গুলিকে বলেছে। না, ছোট্ট করেই তাহলে। ইন্দ্রাণী মজুমদার বলছে আর একটা হয়ে যাক। মধুমিতা রয় বলছে আর একটা, সবাই বলছে আর একটা, অনেকেই কমেন্ট করছে আর একটা। অমৃতা গাঙ্গুলি বলছে আচ্ছা হোক। ওই ভুবন মোহিনী বলছে আমারও ঘুম পাচ্ছে, যাদের যাদের ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ো, ডিমান্ড বেশি আর একটা, তাই আর একটা বলা হবে। যারা ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ো, কালকে রেকর্ডেড শুনে নিও। আচ্ছা, ঠিক আছে। আমি ছোট্ট, এটা যদিও বেশি বড় না, একদমই ছোট্ট একটা, আমাকে অনেক দিন থেকেই বলেছিল এই ঘটনাটা বলতে, তো আমি ছোট্ট করে সত্যিই আমি একটা কথা মানে গল্পটা আমি বলছি। তো এটা হচ্ছে গিয়ে মানে একদমই ছোট্ট, তোমরা থাকতে পারতে।
দেখো সবসময় যে বড় হয় তা তো নয়, তো ছোট্ট একটা আমি তাহলে শুনিয়ে দিচ্ছি। এখন এটা হচ্ছে আমি বলছি যেই সময়ের কথা, এটা কিন্তু খুব একটা পুরনো না, মানে মোটামুটি একদমই নতুন একটা আমি ঘটনা বলছি। তা এখন একবার ইন্টারাপ্ট করলাম, অমৃতা গাঙ্গুলি লিখছে থাকবো আন্টির পাশে শেষ নিঃশ্বাস অবধি। এ দেখো আমি তোমাদের যে বলছি এখন, মানে বিশ্বরূপ বলে একটা ছেলে, ও কি করেছে একদমই ছোট্ট, শোনো তোমাদের ভালো লাগবে। এখন বিশ্বরূপ কি করেছে, বিশ্বরূপ ওর মামা বাড়িতে গেছে, হ্যাঁ। তো ওর মামা বাড়িতে ও এই ঘটনাটা হচ্ছে বেশি দূরেরও না, নৈহাটির একটা আমি ঘটনা বলছি। ওর মামা বাড়িতে ও নৈহাটিতে এসেছে ওর মামা বাড়িতে। এখন ওর মামা বাড়িতে মানে এতটা ভালো লাগে, ওর একটা বন্ধু আছে অরূপ বলে, অরূপ বলে একটা বন্ধু আছে যে কিনা ওই বিশ্বরূপের মামা বাড়ি আসতে খুব ভালোবাসে। তো মানে মজা পায় আর কি, এইখানে এসে আপ্যায়ন খুব পায়। তারপরে মামার মেয়েরা আছে আশেপাশের, সবার সাথে না প্রচণ্ড বন্ধুত্ব হয়ে গেছে। তো ওই মানে ওর বন্ধু বিশ্বরূপের বন্ধু যখনই মানে এখানে আসে বলে কি যে শোন না, আমি যাব হ্যাঁ তোর সাথে। তো বিশ্বরূপ বলছে আচ্ছা ঠিক আছে তুই যাবি। তো আসে থাকে সবকিছু এরকম ঠিকঠাক। এখন ওর বিশ্বরূপদের ছিল হোলিতে আসবার কথা, হোলিতে বিশ্বরূপের আসার কথা ছিল, আর ওর ওই বন্ধুরও হোলিতে আসার কথা ছিল। তো এখন কি হয়েছে, ওর বন্ধু মানে আসার বেশ কিছুদিন আগে ওর বন্ধুর মানে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে ওর বন্ধু মারা যায়। মানে ট্রেনে করে যাচ্ছিল, ও অফিসে যাচ্ছিল। তো ও তখন কি করেছে, মানে ওই রড ধরে না গেটে ছিল, তো গেট থেকে যখন ও মানে এর পরের স্টেশনটা কতটা এরকম দেখতে গেছে, তো তখন রডে বাড়ি খেয়ে পড়ে গিয়েছিল। তো যখন রডে বাড়ি খেয়ে পড়ে গেছে, তো তার বেশ কিছুদিন ওরকম হসপিটালে মাথাটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল, মারা যায়। তো মারা যাওয়ার পরে এখন কি হয়েছে, ওই বিশ্বরূপের সাথে যেহেতু ওর আসার কথা ছিল, তো সেই হোলিতে ওদের যেরকম প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে এবারে বিশ্বরূপ কিন্তু ওর মামা বাড়িতে এসেছে, হ্যাঁ। বিশ্বরূপ ওর মামা বাড়িতে যখন এসেছে, তো ওর দিদুনের কি ছিল না, ও দিদুনের না দুটো চোখ অপারেশন করেছিল। তো দুটো চোখ অপারেশন করা ছিল, তো করার পরেও চোখ দুটো ভালো হয়নি, ওর ওই নার্ভগুলি শুকিয়ে গিয়েছিল। তো তো যার জন্যে মানে চোখে উনি একদমই দেখতে পেত না, হ্যাঁ। তো একদমই যেহেতু দেখতে পেত না, তো সেই ব্যাপারটা যখন চলতো, কিন্তু উনি না অনেক কিছু অনুভূতি করতে পারতো, হ্যাঁ। না দেখেও যেন উনি অনেক কিছু এরকম একটা ওনার মানে বলে না যে অন্য অন্য ভগবান একদিকে নিলে আর একদিকে দিয়ে দেন, তো ওনার ব্যাপারটা না ওরকম ছিল। তো উনি এরকম দুপুরে বসে রয়েছে, বিশ্বরূপ ঢুকছে, ঢোকার পরে যখন ও দিদুন কেমন আছো বলে এরকম পায়ে হাত দিয়ে নমস্কার করে যখন ঢুকছে, তো তখন ওর দিদুন বলে কি যে কে এসছে তোর সাথে? তখন বলছে না কেউ আসেনি তো, মা তো আসতে পারবে না, বাবা আসেনি, ভাই আসেনি, কেউ আসেনি। তো বলে কি যে হ্যাঁ তোর সাথে কে এসেছে, বলেই যাচ্ছে কি রে তোর সাথে কে এসেছে, বলছে আমার সাথে তো কেউ আসেনি। বলে যে হ্যাঁ তোর সাথে কেউ এসেছে। এবারে দিদুন যে কি বলে, হাসতে হাসতে এবার ও ঘরে ঢুকে এবার সবার সাথে কথা বলছে, হাসছে টাসছে, গল্প করছে, এই করছে সেই করছে। ওর কিন্তু ওর বন্ধুর কথা কিন্তু এইটা কিন্তু মনে নেই। দেখো হাজার হলো মামা বাড়ি এসছে, মামা বাড়ির আনন্দ, যখন বন্ধু মরে গেছে মরে গেছে, সেই সময় দুঃখ করেছে, কিন্তু আর ওর এই কথাটা মনে নেই। এখন ওদিন কি করেছে, খাবার টেবিলে নাকি বলে যখন বিশ্বরূপ বসেছে, তখন নাকি বলে এরা খাবার যখন দিচ্ছে, বিশ্বাস করবে না বললে 2-3 জন লোকের খাবার, মানে বিশ্বরূপের তো খাওয়া মামা বাড়িতে এসছে খাওয়া এরা জানে, তো কিছুতেই নাকি বলে বিশ্বরূপ একা ওই খাবার খেতে পারে না, ওর মানে খেয়ে যাচ্ছে 2 জন মানুষের খাবার, 2 জন মানুষের খাবার ওই সময় খাবার টেবিলে বিশ্বরূপ খেয়ে যাচ্ছে,
পুরোপুরি দুজন মানুষের খাবার খেয়েছে, খেয়ে মুখ টুক দিয়ে ওরা না মানে মামা বাড়ির লোকজন না মানে হাসাহাসি করছে, বলাবলি করছে যে আজকে কি ওর বিশ্বরূপের পেটে দেখো সামনে তো কেউ কাউকে বলতে পারে না খাবারের কথা, বলছে বিশ্বরূপের পেটে কি আজকে ভূত ঢুকেছে নাকি ও দুজনের খাবার খেয়ে নিল। হ্যাঁ, এরা বলাবলি করছে। যাই হোক, এইবারে বিশ্বরূপ খেয়েছে টেয়েছে, খেয়ে দিয়ে এসে যখন এবার শুতে দিয়েছে, গল্প সারা রাত গল্প টল্প করেছে, করার পরে যখন বিশ্বরূপকে শুতে দিয়েছে তো তখন কি করেছে, বিশ্বরূপ ঘুমিয়েছে। এবার ঘুমানোর পরে পাশে না মানে এইরকম তো বিছনা এরকম ডবল বেডের বিছনা এরকম রয়েছে, এবার বিশ্বরূপ যখন ঘুমিয়েছে তো পাশেও একজন কেউ মানে ও তো তখন খালি বিছনাতে শুয়েছে, বিশ্বরূপ দেখতে পায়নি, ও চাদর মুড়ো দিয়ে এরকম যখন শুয়েছে তো সকালবেলা যখন মানে ওর মাস্তুতো বোন যখন ঢুকেছে ডাকতে যে বেলা হয়ে গেছে এবার তুই ওঠ, তো তখন দেখছে দুজন শুয়ে রয়েছে। এবার দুজন শুয়ে রয়েছে বিছনাটার মধ্যে, চাদরটা এরকম গায়ে দেওয়া, চাদরটা গায়ে দেওয়া যখন শুয়ে রয়েছে তো সেই সময় কি করেছে ওর বোন বলছে যে দুজন কেন, ও তখন গিয়ে মাকে বলছে ও মা এরকম বিশ্বরূপদার সাথে ওই ঘরে কে ঘুমিয়েছে, বলছে কই বিশ্বরূপের সাথে তো কেউ এই ঘরে ঘুমায়নি। তখন বলছে যে হ্যাঁ বিশ্বরূপের সাথে মনে হচ্ছে যে কেউ যেন ঘুমিয়ে রয়েছে, তুমি এসে দেখো। ওর মাও এসে দেখছে যে এরকম বিছনার মধ্যে বিশ্বরূপ ঘুমানো, আর আরেকটা চাদর এইরকম কেউ একজন গায়ে দিলে যতটা পরিমাণে এরকম থাকে ঠিক ততটা পরিমাণে ওই রকম একজন গায়ে দিয়ে রেখে দিয়েছে। তখন ওর মা বলছে দেখি তো এখানে কে, বলে না এরকম ওর বোনও দাঁড়ানো, বলে যখন এরকম চাদরটাকে এরকম টান দিয়েছে তখন চাদরটা দিব্যি সরে এসেছে, বিছনাটার মধ্যে কেউ নেই। তখন তো একদম দুজনে এমন জোর চিৎকার দিয়েছে, চিৎকার দেওয়ার সাথে সাথে তখন বিশ্বরূপের ঘুম ভেঙে গেছে। যখন বিশ্বরূপের ঘুম ভেঙে গেছে বিশ্বরূপের উপরে ওর দিকে তাকিয়ে না কথার আওয়াজ সরছে না, মানে হাঁকলাচ্ছে, মানে কিছু বলতে পারছে না। পুরোপুরি একটা লোক যদি মাথার ওপর দিয়ে চাদরটা দিয়ে রাখে তাহলে যেই রকম হবে, সেই চাদরটা সরানোর পরে যদি বিছনায় কিছু না থাকে, তারপর তো একদম পুরো চিৎকার দিয়ে যখন বিশ্বরূপ হুড়মুড়িয়ে উঠেছে তখন বলছে কি যে কিরে, তখন বলছে কি হয়েছে মামি, কি হয়েছে। তখন এবারে ওর মামি বলে কি কাঁপছে, দুজনে এরকম ঠাক করে কাঁপছে। তখন বলছে যে জানিস তো এরকম মানে কথা বলতে পারছে না, বলছে জানিস তোর পাশে না কেউ একজন এরকম শুয়েছিল। বলছে তোর তুমি কি বলছো, বলে হ্যাঁ কিন্তু চাদর তুললাম দেখি কিছু না, কেউ যেন তোর পাশে মানে শুয়েছিল। তখন বলছে যে মামি তুমি কি বলছো, আমারও তো ভয় লাগছে শুনে, সত্যি আমি তো বুঝতে পারিনি, হ্যাঁ এরকম একটা কি হতে পারে। তখন বলছে যে হ্যাঁ, তখন ওর মনে পড়লো যে হ্যাঁ আমাকে তো এরকম বলেছিল যে ওর বন্ধুর কথা মনে পড়লো যে ও তো বলেছিল যে আমার সাথে আসবে। তখন বলছে যে হ্যাঁ রে, তাহলে দিদুন কিন্তু তাহলে ঠিকই বলেছে, ও কিন্তু তোর সাথে তাহলে কাউকে আসতে দেখেছে, কেননা দিদুন না আজকাল অনেক কিছু বুঝতে পারে, যে অনেক কিছু বলতে পারে যে কে এসেছে কে যাচ্ছে এরকম। তা তোর সাথে সাথে সত্যিই তাহলে তোর ওই বন্ধু বলছিল না হোলিতে এরকম আসবে এখানে, তো ও নিশ্চয়ই তাহলে দেখ ওর প্রেতাত্মা, ওর যে আশার আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষাটা ও পূর্ণ করেছে। আর কালকে তুই একটা অস্বাভাবিক কাজ করেছিস যেটা কিনা এখন বলতে আর আমাদের সংকোচ লাগছে না, কালকে তুই দুটো মানুষের খাবার খেয়েছিস। বলছে কি বলছো তুমি, আমি দুটো মানুষের খাবার খেয়েছি, বলছে হ্যাঁ তুই কালকে দুটো মানুষের মানে মানে একটা তোকে তো আমরা যেরকম খেতে দেই মনে হচ্ছে যেন ওই খাবারের পরেও আর একটা মানুষের খাবার তুই খেয়ে নিয়েছিস, আর তারপরে এরকম ঘটনা। বলছে হ্যাঁ মামি তাহলে হলেও হতে পারে, কেন ওর তো খুব ইচ্ছা ছিল আমার সাথে আসবে, আর দেখো আমি আসলেই তো আসতো, হই হই করতো, খুব মজা করতো, তা দেখো ওইরকম হলেও হতে পারে, আমার তো এখন শুনে খুব ভয় লাগছে। হ্যাঁ, যে তাহলে ও হয়তো মরে যাওয়ার পর ওর আত্মাটা ওই যে ইচ্ছাটা পূরণ করে গেল এসে, আর তোমার হাতের খাবার খেয়ে ও এসে আমার ওই আত্মাটা পূরণ করে গেল। তো এই ছিল আমার ছোট্ট করে একটা ঘটনা। তো ঠিক আছে, আজকে এখানেই থাক, আর যেহেতু গল্পগুলি খুবই বড় বড় হয়ে গেছে তো 3টে গল্পই মোটামুটি হলো। তো
তো গুড নাইট, টাটা, বাই বাই। তোমাদের কেমন লাগলো সেটা আগে বলো। কি লিখেছে অমৃতা গাঙ্গুলি, আমি ভয়ে 2 লিটার জল খেয়ে নিয়েছি, এবার বুঝবো রাতে। দেখো এবার টয়লেটে কতবার যেতে হয়। যা যা বলতে নেই, এরকম বলিস না। এবার যাবে আর তোমার পেছন পেছন ফলো করবে। দাদাই ব্যানার্জি বলছে ছোট্ট আরেকটা। ওরে বাবা, আরো অসম্ভব, একটা? আর না। পরের ছোট ছোট গল্প না প্রচুর থাকে, এবার ছোট ছোট গল্প অনেককেই পাঠায়। এখন কি না, ছোট ছোট গল্প বললে না আমার না ক্যারেক্টারে গিয়ে গুলিয়ে ফেলি, জানো তো, মানে অত মনে রাখতে পারি না, ওই জন্য না আমি বড় বড় গল্পগুলি বাছি। মহুয়া বাসু বলছে দারুণ লাগলো কাকিমা। সৌমির রয় বলছে খুব ভালো বাট প্যাথেটিক। অনন্যা পাল বলছে বেশ, আমার রাতের ঘুম গেল, পাশের বার দেখবো। দেখতে থাকো, তোমার পাশেও কেউ না কেউ থাকছে। না না, এরকম বলিস না, যা। অমৃতা গাঙ্গুলি, এই না হলে আমার আন্টি। অমৃতা গাঙ্গুলি আমার সেকেন্ড মা, আন্টি আমার। থ্যাংক ইউ সোনা, তোমরা তো আমার মেয়ে, সব আমার সন্তান। তৃষা বলছে ভয়ের ঘটনা, দাদাই ব্যানার্জি আর একটা হোক, আর একটা পরের দিন হবে। আর একটা বললে কিছু তোমার ঘাড়ে লাগবে এবার। হ্যাঁ, পেতনি চুড়েলের গল্প, তখন বুঝবে। সৌমি রয় বলছে আমি এভরি 2 hours টয়লেট যাই, অল ওভার দ্য নাইট। বাবা, এই ঠান্ডায় মানুষের কি করে ইচ্ছে হয় যে সে বেরিয়ে টয়লেটে বাবা, যাবে। আজকে তো আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। মহুয়া বাসু বলছে গুড নাইট টু ইউ কাকিমা এন্ড ইউর ফ্যামিলি মেম্বার্স। থ্যাংক ইউ থ্যাংক এন্ড ইউ। সেম টু ইউ। সৌমি রয় বলছে আমি যদিও ভয় তেমন পাই না, আরে ব্রেভ গার্ল। অনন্যা পল বলছে উফ আন্টি এমন বললে। ঠিক আছে, টাটা, থ্যাংক ইউ। আবার তোমাদের আশা করি আমার প্রোগ্রামে তোমরা থাকবে। ভালো লাগলে কমেন্ট করো। টাটা, গুড নাইট।